বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। শুক্রবার, পবিত্র শুক্রবার আজকে। সবাইকে জুম্মা মুবারক। এবং আশা করি আলহামদুলিল্লাহ প্রত্যেকেই এখন এই মুহূর্তে ফ্রি আছো এবং সবাই ঘরে আছো এবং সুস্থ স্বাভাবিক আছো। নামাজ পড়ে সবাই বা অনেকেই আজকে সরকারি ছুটি বা চাকরি ব্যস্ততা রেখে আজকে ঘরে আছো সবাই আশা করি। তো আজকে আমি অ্যানাউন্স দিয়েছিলাম আমাদের 3টা বাজে একটা ক্লাস হবে, আমি একটু লেট করেছি। তো আজকের ক্লাসে আমরা চেষ্টা করব তোমাদেরকে ইংরেজিতে কিভাবে মাত্র 5 দিন পরে পাস করা যায়। আজকের ক্লাসটা তোমার লাইফে শ্রেষ্ঠ একটি ক্লাস হবে, চমৎকার একটি ক্লাস হবে। কারণ আজকের ক্লাসে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব যে শুধুমাত্র 5 দিন পরেও বা যারা একদম দুর্বল, যারা ইংরেজিতে খুবই দুর্বল, মাত্র 5 দিন পরে কিভাবে পাস করা যায় এই বিষয়টা নিয়ে আমি আজকে আলোচনা করার চেষ্টা করব। যারা অত্যন্ত দুর্বল, যারা এখন পর্যন্ত কোনো কিছু পড়ো নাই বা পড়া হয় নাই, বা কি পড়বে, কোন জায়গা থেকে পড়বে, কি পড়া উচিত, এই বিষয়গুলো নিয়ে এখনও টেনশনে আছো বা দোটানায় আছো যে কি পড়া উচিত, কি পড়তে চাও, শেষ মুহূর্তে কি পড়লে ভালো হবে, কোন কোন টপিকগুলো পড়া উচিত, এই বিষয়গুলো নিয়ে আজকে আমি আলোচনা করার চেষ্টা করব। সো তোমাদেরকে আমি বলেছিলাম যে আজকে 3টা বাজে ক্লাসে আসবো। সো আমি আসছি, হাজির হয়েছি আলহামদুলিল্লাহ। আমি তোমাদের যখন যে কথাটা দিচ্ছি তখনই আমরা চেষ্টা করতেছি প্রত্যেকটা কথা রাখার জন্য। তো তোমরা যারা যারা এই মুহূর্তে অনলাইনে আছো প্রত্যেকেই ক্লাসটা একটু শেয়ার করবা এবং তোমাদের টাইম লাইনে তোমাদের ফ্রেন্ড সার্কেল, বন্ধু বান্ধবী যারা আছে তাদের কাছে একটু ক্লাসটা ছড়িয়ে দাও, শেয়ার করে দাও। কারণ আজকের ক্লাসটা যারা কিছুই পড়ে নাই, যারা এখনও পড়ে নাই বা যারা পড়াশোনা করতেছে, তারা কিভাবে এখন ফাইনাল রিভিশনটা দিবে, ফাইনাল রিভিশনে কি পড়া উচিত, কি পড়লে তারা পাস করতে পারবে, এই বিষয়টা নিয়ে আজকে খুঁটিনাটি বিষয়টা নিয়ে আমি আজকে আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো তোমরা যারা এই মুহূর্তে আছো অনলাইনে, তোমরা প্রত্যেকেই ক্লাসটা ভালো করে দেখবা, ভালো করে শোনার চেষ্টা করবা। আশা করি ক্লাসটা যদি ভালো করে করো, ভালো করে শোনো, তা তোমাদের ভয়ভীতি কেটে যাবে এবং মনে একটা সাহস জাগবে। আজকের ক্লাসের পর থেকে তোমাদের ইংরেজিতে মানে পাস করবা না এই চিন্তাটা মাথা থেকে আমি আজকে দূর করে দিব। মানে পাস না, শুধুমাত্র তোমরা যাতে করে ইংরেজিতে ভালো একটা রেজাল্ট করতে পারো সেই বিষয়টা নিয়ে আজকে আমি আলোচনা করার চেষ্টা করব। আজকে আমাদের আলোচনার বিষয় কিন্তু এইটাই। তো আমরা একটু ক্লাসটা একটু শেয়ার দিই, শেয়ার করার পরে আমরা যুক্ত হই। আর তোমরা সবাই কেমন আছো, প্রত্যেকেই কেমন আছো একটু কমেন্ট করে জানাবা। অনেকের খোঁজ খবর নেওয়া হয় না, শুধু তো ক্লাস করাই। তোমরা কেমন আছো তোমাদের খোঁজ খবর নিতে পারি না, কারণ তোমরাও জানো তোমাদের পরীক্ষা খুব সন্নিকটে। আর আমরাও আমাদের ব্যস্ত সময় পার করতেছি, খুবই ব্যস্ততার মধ্যে যাচ্ছে। তোমাদেরকে জিজ্ঞাসা করব বা তোমাদেরকে সময় দিব সেটা সেভাবে পারতেছি না, শুধু পড়াচ্ছি আর পড়াচ্ছি। তো যাই হোক, তোমরা একটু কমেন্টস করে জানাবো তোমাদের পড়াশোনার কী অবস্থা এবং তোমরা কতটুকু রিভিশন দিয়েছো বা রিভিশন হয়েছে কি না একটু কমেন্ট করে জানিও। তো তোমাদের কোনো প্রবলেম থাকলে সেগুলো একটু জানিও, ঠিক আছে? চেষ্টা করব তোমাদের প্রত্যেকটা প্রবলেমের অ্যান্সার দেওয়ার জন্য, অবশ্যই চেষ্টা করবো ইনশাল্লাহ, ঠিক আছে? তাহলে আমরা দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ এই মুহূর্তে অনেকেই জয়েন হয়েছে, যুক্ত হয়েছে। চেষ্টা করবো ইনশাল্লাহ, ঠিক আছে? আচ্ছা, তাহলে তোমরা দেখতে পাচ্ছি আমরা আজাদ আলহামদুলিল্লাহ ভালো, শাহরিয়ার আলহামদুলিল্লাহ ভালো আছি। স্যার আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে ভালো আছি, সুস্থ আছি। আচ্ছা, মিম কেমন আছেন? স্যার এই তো আছি আলহামদুলিল্লাহ। রানীমণি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। মুকলেস সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। পপি আদাব। মতিউর আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ। রং পেন্সিল কেমন আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। শান্তা কেমন আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ। স্যার ভালো হয় অনেক। আচ্ছা, আপনি কেমন আছেন?
আছি আলহামদুলিল্লাহ, বর্ষা ভালো আছি, তানিয়া ভালো আছি। স্যার পড়া মনে থাকে না, সেটার জন্যই আজকের আলোচনা, বুঝছো? আজকে তোমরা কি পড়বা, কি পড়া উচিত, তোমরা শেষ মুহূর্তে কি পড়লে ভালো হবে, এই বিষয়গুলো নিয়ে আজকে আমি ডিসকাস করার চেষ্টা করবো ইনশাল্লাহ, ঠিক আছে? সো তোমরা সবাই প্রত্যেকেই ক্লাসটা মনোযোগ সহকারে, গুরুত্ব সহকারে করার চেষ্টা করবা। ক্লাসটা প্রত্যেকেই মনোযোগ দিয়ে ক্লাসটা করবা। আশা করি তোমাদের ক্লাসটা দেখে উপকার হবে, ঠিক আছে? আমরা একটু ঝটপট সবাই যুক্ত হোক, তারপরে আমরা আমাদের ক্লাসটা শুরু করি, ঠিক আছে? সবাই যুক্ত হোক, তারপরে ক্লাসটা শুরু করি। আলহামদুলিল্লাহ আমাদের 700+ ভাই বোন যুক্ত হয়ে গেছে এই মুহূর্তে। আমরা একটু অপেক্ষা করি, 700+ ভাই বোন যুক্ত হয়ে গেছে ইতিমধ্যে। আচ্ছা স্যার, রিপোর্ট কোনটা পড়বো? আচ্ছা, সুমাইয়া জয়েন করেছে। সুমাইয়া আমার একদম হচ্ছে দুর্দান্ত একজন স্টুডেন্ট, ছাত্রী। সে প্রত্যেকটা ক্লাস করে, প্রত্যেকটা ক্লাসে। আচ্ছা, মুস্তাফিজের পাশ করলেই বিয়ে, তাই পাশ করা লাগবে। আচ্ছা তাই, ওকে, ইনশাল্লাহ তোমার বিয়ে হবে, পাশও করতে পারবা, বিয়েও হবে। ঘরে তোমার নতুন নববধূ আসবে, তোমার জীবনটা রঙিন করে দিবে, তোমার সুখের একটা সংসার হবে ইনশাল্লাহ। আচ্ছা অনন্যা স্যার, আপনার জন্য অনেক উপকৃত হচ্ছি আলহামদুলিল্লাহ। স্যার কিছু মনে থাকে না? আচ্ছা হুরমা, আপনাকে খুব ভালো লাগে, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আচ্ছা মুন্নি আমার প্রিয় স্টুডেন্ট, ছাত্রী, সেও জয়েন করছে। স্যার পড়াশোনা করতেছি না, মনে থাকে না, নকল নিয়ে গিয়ে বাসায় পাশে লিখবো। আচ্ছা তাই না, এসব চিন্তা করা যাবে না। ডোন্ট থিঙ্ক নেগেটিভ থিং চিন্তা করা যাবে না। মোহাম্মদ সাগর হোসেন আমার প্রিয় স্টুডেন্ট যুক্ত হয়েছে। তারপরে আমার দেখতে পাচ্ছি পাবেল, প্রিয় স্টুডেন্ট। তারপরে আমাদের প্রিয় আরেকজন স্টুডেন্ট আছে রায়হান যুক্ত হয়েছে। তারপরে আমাদের আরও স্টুডেন্ট যুক্ত হয়েছে, লামিসা যুক্ত হয়েছে। আচ্ছা গুড, ভেরি গুড, ওকে, তাহলে আমরা শুরু করি। তাহলে দেখো, আজকে আমাদের মূলত টার্গেট হচ্ছে আমরা 5 দিনে কিভাবে ইংরেজিতে পাস করব, সেই পাস করার টেকনিক নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব। তো আমরা মূলত পরীক্ষার আগে আমি শুরু করতেছি, বিসমিল্লাহির রহমানির রহিম। মনে রাখবা, ইংরেজিতে বা ইংলিশ না, নট অনলি ইংলিশ বাট অলসো অল সাবজেক্ট, শুধুমাত্র পরীক্ষার আগের দিন এবং পরীক্ষার দিন কৌশল অবলম্বন করে, একটা টেকনিকের মাধ্যমে পরীক্ষার আগে এবং পরীক্ষার দিন অনেক স্টুডেন্ট পাস করে গেছে। আমার মনে আছে, আমি আমার কলেজ লাইফে, আমি অনার্স লাইফে, যখন আমি ভার্সিটি লাইফে, আমি হচ্ছে যে আমার পরীক্ষা আছে, ধরো হচ্ছে যে আগামীকালকে আমাদের পরীক্ষা আছে। তো আমি পরীক্ষার আগের দিন মানে এত ব্যস্ত ছিলাম, আমার মনেই নাই যে আগামীকালকে আমার পরীক্ষা আছে। তো রাত্রে একটু পড়াশোনা করছি, আর পরীক্ষার হলে কিছু কৌশল অবলম্বন করছি। এই পরীক্ষার কৌশল অবলম্বন করে এই সাবজেক্টে B+ পাইছিলাম, B+। মানে পরীক্ষার আগে পড়াশোনা করছি না, শুধু রাত্রে একটু পড়ছি এবং পরীক্ষার দিন কৌশল অবলম্বন করছি, আমি B+ পেয়ে গেছি। এমন অনেক ইতিহাস রয়েছে যারা ধরো পরীক্ষার দিন পড়ে, শুধুমাত্র পরীক্ষার দিন পড়ে, পরীক্ষার আগের দিন পড়েও অনেক স্টুডেন্ট পাস করছে। এবং অনেক নজির আছে যারা আমাদের সাজেশন পড়ে বা আমার ক্লাস করে বা আমার সাজেশন পড়ে পরীক্ষার 5 দিন আগে, 2 দিন আগে, পরীক্ষার রাত সাজেশন দেখে তারা ফার্স্ট ক্লাস রেজাল্ট করছে। এরকম অহরহ প্রমাণ রয়েছে আমার কাছে, আমি তোমাদেরকে দেখাইতে পারবো চাইলে। এরকম অনেক স্টুডেন্ট আছে যারা শুধুমাত্র পরীক্ষার আগের দিন পড়েও পাস করে। শুধু পরীক্ষার রাত, তোমাদের যে পরীক্ষার যে রাতটা রয়েছে, এই রাতেও ভালো একটা পড়াশোনা করা যায়। আমরা সারা বছর যেটা পড়ি না, কিন্তু পরীক্ষার আগের রাতে যদি পড়ি, সেই পড়াটা অনেক বেশি কাজে লাগে, অনেক উপকারে আসে। এবং তুমি যা পড়বা তাই মনে হবে এটাই কমন। মানে পরীক্ষার আগের রাত্রে যদি তোমাকে বলা হয় যে আতা গাছের তোতা পাখি, ডালিম গাছের মৌ, এটা তোমার কবিতা পরীক্ষায় আসবে, এটা 100% কমন, তুমি মনে করবা কি যে হ্যাঁ এটাই কমন, এইটাই নিয়ে পড়াশোনা শুরু করে দে। তাহলে আমরা মাথায় রাখবো যে আমরা পরীক্ষার আগের রাত অথবা পরীক্ষার এই যে পূর্ব মুহূর্তের যে 5টা দিন বা 6টা দিন আছে, ধরো আমি 5টা দিন টার্গেট করছি। অন্যান্য বিষয় আর ইংরেজি বিষয় এর মধ্যে একটু পার্থক্য রয়েছে। ধরো আমাদের যে ইংলিশ যে সাবজেক্টটা রয়েছে, এই ইংলিশ এটাও কিন্তু তোমার শুধুমাত্র পরীক্ষার আগের দিন পড়ে পাস করা যাবে না।
এটার জন্য ধারাবাহিকভাবে একটা তোমার রিভিশন মাস্ট বি দিতে হবে, প্রত্যেকটা টপিকের উপরে একটা তোমার রিভিশন দিতে হবে। এই রিভিশন দেওয়ার জন্য 5টা দিন তোমার পক্ষে তোমার জন্য যথেষ্ট এনাফ। যদি এই 5টা দিন হচ্ছে 24 ঘন্টা সময় করে, তো অনেক সময়, ব্যাপক সময়। এই সময়টাকে যদি তুমি কাজে লাগাতে পারো তাহলে তোমার পক্ষে পাস করা একদম ইজি। তো মনে করো আমরা যদি ধরো আমাদের যে রিটেন পার্ট রয়েছে, এই রিটেন পার্ট যে সময়টা আছে, রিটেন পার্টে যে কোনো 5টি আইটেম তোমার মতো করে তুমি জাস্ট শুধুমাত্র 5টা আইটেম তুমি পরীক্ষার আগে এটাকে প্রতি ঘন্টায়, প্রতিদিন তুমি যদি 3 ঘন্টা লেখো, প্রতিদিন তুমি যদি 3 ঘন্টা করে খাতার মধ্যে লিখো, খাতার মধ্যে লিখা, শুধুমাত্র লিখা, প্রতিদিন লিখবা। এখন যে সময়টা রয়েছে প্রতিদিন 3 ঘন্টা করে খাতার মধ্যে রিটেন পার্টের অংশগুলা খাতার মধ্যে লেখার প্র্যাকটিস করবা। যত পারো তত বেশি লিখবা। আর তোমার গ্রামারের মধ্যে যারা একদম দুর্বল মনে করো যে স্যার আমরা তো পাস করতে পারবো না, পাস করা আমাদের পক্ষে কোয়াইট ইম্পসিবল, তুমি 5টা না 3টা গ্রামার বাছাই করো, অনলি 3টা গ্রামার। যে 3টা গ্রামার একদম সহজ। 3টা গ্রামারের মধ্যে আমি যদি মনে করি যে আমি স্যার ডাব্লিউএস কোয়েশ্চনটা একদম সহজ, এই ডাব্লিউএস কোয়েশ্চনটাই অ্যান্সার করব। 2 আমি হচ্ছে অ্যান্টোনিমসগুলো একদম সহজ, অ্যান্টোনিমস বিপরীত শব্দ আমি সাজেশন দিয়েছি, জাস্ট এগুলো পড়ব। 3 আমি যদি মনে করি চেঞ্জিং ওয়ার্ডগুলো আমি মুখস্থ করব, চেঞ্জিং ওয়ার্ড এগুলো মুখস্থ করব। এই 3টা গ্রামার পড়লেও তোমার 3 4 কত 12 মার্ক। আর রিটেন পার্টে তুমি যদি এই 50 মার্ক থেকে সর্বনিম্ন মার্ক ধরো, সর্বনিম্ন মার্ক হচ্ছে 30, আমি ধরলাম 30 আমি যে কোনোভাবে অ্যান্সার করলে পারবো, যদি আমাদের টেকনিকগুলো ফরম্যাটগুলো জাস্ট মুখস্থ করে খাতার মধ্যে বসায় আসতে পারো। মানে কোনো একটা স্টুডেন্ট এই 50 মার্কের থেকে তোমার হচ্ছে সর্বনিম্ন আমাদের ফরম্যাটগুলো একরকমভাবে লিখে আসলো 30 পাবে অনায়াসে। আর এই 3টা গ্রামার ডাব্লিউএস কোয়েশ্চন, অ্যান্টোনিমস, চেঞ্জিং ওয়ার্ড, তাহলে এখানে 3 4 কত 12 মার্ক। তা দেখো আমাদের 30 প্লাস হচ্ছে 12, আর তোমাদের প্যাসেজ থেকে বলছিলাম 7 মার্ক অনায়াসে তুলতে পারবা। প্যাসেজ কমন আসুক বা না আসুক, যে কোনোভাবে তুমি হচ্ছে প্যাসেজ থেকে 7 তুলতে পারবা। তাহলে 7 আর 2 কত হচ্ছে, 7 আর 2 হচ্ছে 9, আর 3 আর 1 হচ্ছে কত 4, 49। অর্থাৎ তোমাকে লিখে পাইতে হবে 32, 80 মার্কের পরীক্ষায় তুমি পাইতেছো কত 49, কিন্তু তুমি পাইতেছো। আর ইনকোর্স থেকে তোমাকে যদি 10 প্লাস যাই দেখ, তাহলে দেখো তোমার নাম্বার হচ্ছে কত 59 পাইতেছো, 59 অনায়াসে 59 কিন্তু পাচ্ছ। তাহলে আমাদের টার্গেট থাকবে আমি যে কোনো 5টা লিখিত অংশ, যে রিটেন পার্ট আছে 5টা লিখিত অংশ আমি একদম প্রতিদিনই 3 ঘন্টা করে লিখব। এখন কোন 3টা আইটেম আছে, যে কোন 3টা আইটেম লিখলে আমরা হচ্ছে মার্কটা তোমাদের সেফ জোনে থাকবে, এবং এগুলা লিখলেই মার্ক পাওয়া যায়, লিখলেই মার্ক। গ্রামারের মধ্যে দেখো রাইট ফ্রম দ্য ভার্ব সহজ আছে, মাত্র 4-5টা রুল দিয়েছি। রিটেন অংশের জন্য রুলস দিয়েছি, প্যাসেজ অংশের জন্য রুলস দিয়েছি। এইগুলো যদি তুমি ভালো করে একটু ইউটিলাইজ করো তোমার পক্ষে 49 পাওয়া সহজ। এখন শুধুমাত্র আমি এগুলা পড়েই কি পাস করতে পারবো? আমার পড়ার সাথে শুধু ধরো আমি পড়লাম প্লাস হচ্ছে খাতার মধ্যে লিখলাম, পড়া এবং লিখলাম, এই 2টা কাজ করলে কি আমার জন্য যথেষ্ট? দেখো পরীক্ষার খাতা এমন একটা জিনিস, পরীক্ষার খাতা মনে করো এটা হচ্ছে পরীক্ষার খাতা, এটা হচ্ছে মনে করো পরীক্ষার খাতা। এই খাতা তোমার এমন একটা জিনিস, একজন শিক্ষককে চুম্বকের মতো আকর্ষণ করে, চুম্বকের মতো। মানে ম্যাগনেট আছে না, ম্যাগনেট, তার আই চোখ এবং খাতা, একটা খাতা একজন শিক্ষককে চুম্বকের মতো আকর্ষণ করে। তোমার খাতাটা এমন একটা খাতা থাকবে যে খাতাটা শিক্ষক দেখে, মানে তোমার শিক্ষক দেখে সেই খাতার প্রেমে পড়বে। অর্থাৎ খাতাটা দেখে একজন শিক্ষক যেন প্রেমে পড়ে যায়, একদম মুগ্ধ হয়। তোমার দেখো তুমি যেমন চেহারাতে কি করো, তুমি কোথাও গেলে, বের হতে গেলে কাপড় চোপড় পরো, সুন্দর কাপড় পরো, মুখে লিপস্টিক লাগাও,
ঠোঁটে জেল লাগাও, ফেস ওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করো, চুলে তেল দাও, পরিষ্কার পরিচ্ছন্ন রাখো। ঠিক সেম একদম একদম তুমি মনে করো যে পরীক্ষার খাতার মধ্যে লেখার সৌন্দর্য এটা হচ্ছে 100% কার্যকরী। যত যাই কিছু করো, তুমি যা কিছু করো, বানিয়ে লেখো বা তুমি সঠিক লেখো, ধরো একটা গ্রামার সুন্দরের যে বিষয়টা বলতেছি, সুন্দর মানে একটা খাতার মধ্যে তুমি যদি সুন্দর করে উপস্থাপন না করতে পারো তোমার পক্ষে কোয়াইট ইম্পসিবল। ধরো একটা গ্রামার আমি গ্রামার দেখাইলাম, আমি তোমাদেরকে বলি তোমরা একটু ভালো করে খেয়াল করবা, কথাগুলো যদি আজকে আমার কথাগুলো যদি তোমরা ফলো করো, তোমরা 100% ধরে রাখো, তোমরা পাস, তোমাদের কেউ ঠেকাতে পারবে না এবং ফার্স্ট ক্লাস রেজাল্ট আসবে। কথাগুলো শুনো। ধরো আমি ডাবলস কোশ্চেন অথবা আমি ধরো অ্যান্সার করলাম রাইট ফ্রম দ্য ভার্ব, একটা গ্রামার অ্যান্সার করলাম, আমি লিখলাম বি, আমি লিখলাম সি, হ্যাঁ আমি লিখলাম ডি, আচ্ছা ধরো আমি এরকমভাবে 4টা গ্রামার কারেক্ট করলাম, 4টা গ্রামার পরীক্ষার হলে লিখলাম। এখন ধরো এই প্রত্যেকটা গ্রামারই আমি জানি, ধরো পরীক্ষা আমার কমন আসছে, প্রত্যেকটা গ্রামার হচ্ছে পরীক্ষায় কমন আসছে, এ কমন, বি কমন, সি কমন, ডি কমন, প্রত্যেকটা গ্রামার কমন আসছে। এখন আমি পরীক্ষায় জানা বিষয়গুলা এমনভাবে লিখলাম, সময়ের অভাবে আমি প্রথমে খাতা অনেক বড় করে লিখছি, অনেক বেশি বড় বড় লিখছি, প্যারাগ্রাফটাকে 3 পৃষ্ঠা 4 পৃষ্ঠা লিখে ফেলছি। ধরো আমি একটা প্যারাগ্রাফ অ্যান্সার করছি, এই প্যারাগ্রাফ অ্যান্সার করতে আমি 3 পৃষ্ঠা 4 পৃষ্ঠা নিয়ে নিছি, মানে বানায় লিখতে লিখতে মানে পরীক্ষার খাতাটা এত মোটা হয়ে গেছে। যে খাতা মনে করো একটা শীট পেপার থাকে, লুজ পেপার, সেখানে আমি 4টা লুজ পেপার নিয়ে নিছি, খাতাটা করছি এতটুকু মোটা, স্যারের সামনে নিয়ে দিচ্ছি, স্যার খাতা বের করছে, তোমার খাতা দেখতেছে, স্যার তো মনে করো যে বেহুশ, তোমার খাতা দেখে একদম সেন্সলেস হয়ে গেছে যে কি লেখছে, এটা কি লেখছে। এখন আমি ভালো জিনিসগুলো লিখছি, এখানে কেউ কি ধরতে পারবো আমি এখানে কি লিখছি? এই যে 4টা শূন্য স্থান পূরণ করছি, আমি সর্বশেষ ডান কথাটা লিখতে, ডান ধরো ডো ডি ডান, এই ডান কথাটা লিখতে 2বার কাটছি, একবার কাটলাম আরেকবার কাটলাম, কাটার পরে এখানে আমি এটা কারেক্ট করলাম। আর মাঝখানে যে এটি কি লিখছি, আকডুম গোড়াডুম বাগডুম, মানে ব্যাঙ্গের ছাতার মাথা কি লিখছি, এটা মনে করো স্যারও ধরতে পারছে না, আমি নিজেও ধরতে পারছি না। আমি একটা ইতিহাস বলি, একটা ইতিহাস তোমরা একটু ভালো করে খেয়াল করবা। আচ্ছা, যারা হচ্ছে যে আজে বাজে কমেন্ট করতেছো, যারা হচ্ছে যে কথাগুলা শোনার চেষ্টা করতেছো না, তারা কিন্তু এই ক্লাসে উপস্থিত থেকে কোনো লাভ হবে না, কোনো ফায়দা নাই। যদি তুমি ক্লাসটা মনোযোগ সহকারে না করো, মনোযোগ সহকারে না দেখো, তাহলে এই ক্লাস করার মধ্যে তোমার কোনো আউটপুট নাই। আমি কথাগুলো কি বলতেছি, তোমরা প্রত্যেকটা কথা একটু শোনার চেষ্টা করো, মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো, তাহলে হচ্ছে কিন্তু বুঝতে পারবা যে আসলে আমি এখানে কি বলার চেষ্টা করতেছি বা কি বলতেছি। তো ভালো করে দেখো, এখানে আমি যা লিখলাম, এই লেখার মধ্যে কোনো কিছু স্যাররা বুঝতে পারে নাই বা আমি বুঝতে পারি নাই, যার ফলে স্যাররা বিরক্ত হবে, রাগান্বিত হবে। তো আমার যাই লিখব, ধরো আমি যাই লিখি, এটা আমি স্পষ্ট সুন্দর স্বাভাবিকভাবে লিখব। তো আমি শুরুর দিকে একটা কথা বলছিলাম যে আমি যেমন আমার নিজের শরীরটাকে, আমার নিজের দেহকে আমার সুন্দর রাখি, পরিপাটি রাখি, কোথাও ঘুরতে বের হলে একটা পার্টি স্প্রে মারি, পার্টি স্প্রে মানে ধরো নিজের যেন দুর্গন্ধ না ছড়ায়। তো আমার খাতাটা হচ্ছে রাখবো একদম পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর পরিপাটি। আবার আরেকটা জিনিস করো না ভাই, বা মেয়েদেরকে বলতেছি, তুমি যদি মনে করো আমি একটা ফটো, আমার ছবি, আমার খুমা মানে স্ক্যান কইরা ফটোকপি কইরা খাতার মাঝখানে একটা ছবি দিয়ে আসবো, মানে একটা সুন্দর ছবি আর আমার একটা ফোন নাম্বার 019... একটা ছবি খাতার মধ্যে ছবি দিয়ে আসলা আর একটা ফোন নাম্বার দিয়ে আসলা। যদি এই কাজ করো ভাই, মেয়েদেরকে বলতেছি, একটা ছবি আর হচ্ছে নাম্বার দিয়ে আসলা, যদি মনে করো যে এটা করলে স্যাররা মনে হয় তোমার চেহারা দেখে পাস করাবে,
তাহলে কিন্তু একদম গেছে, বুঝছো? মানে তোমাকে সুন্দর করে বলতে বলছি, সুন্দর করে খাতা, কিন্তু খাতার মধ্যে সুন্দর ছবি দিতে বলি নাই, এটা মাথায় রাখতে হবে, বুঝছো? তোমার ছবি 1 কপি পাসপোর্ট সাইজের ছবি, 1 কপি পাসপোর্ট সাইজের ছবি, আর যদি তোমরা করে দিয়ে আসো তাহলে কিন্তু পাস করা সম্ভব না। ফোনের সাউন্ডটা অফ করতে বলেছে, কি ফোন চালাইতেছে? তাহলে কথা কি বুঝতে পারছো? তাহলে খাতাটা রাখতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দর পরিপাটি। আচ্ছা, এই গেল এক কথা। 2 নাম্বার কথা হচ্ছে, তোমরা সবাই এখানে একটু মনোযোগ দিয়ে পড়ার চেষ্টা করবা। 2 নাম্বার যে কথাটা, সেটা হচ্ছে আমি যখন একজন শিক্ষককে আকর্ষণ করব, আমার যখন শিক্ষককে আকর্ষণ করতে হবে, তার শুরু হবে ভালো। ধরো শুরুটা হতে হবে ভালো, 3 মাঝখানে ডট ডট, কোনো কিছু ঝামেলা নাই, কিন্তু শেষের দিকে যে খাতাগুলা হবে বা শেষের যে খাতা যা লিখবা তা হবে একদম ভালো, পরিপাটি, পরিষ্কার। খাতার শুরুতে এমন কোনো কিছু লেখা যাবে না যেটা পড়ে স্যাররা তোমাকে ফটাফট কেটে দিচ্ছে, যা দেখতেছে তাই ভুল হচ্ছে, যাই দেখতেছে তাই ভুল, যাই দেখতেছে তাই হচ্ছে ভুল। তো শুরুর দিকে তোমাকে হচ্ছে এমন কিছু লিখতে হবে যেটা টিচাররা দেখে মনে করো যে খুবই হচ্ছে যে তোমার প্রতি খুবই অ্যাট্রাকটিভ হবে, এবং তারা মনে করবে যে এই স্টুডেন্টটা ভালো একজন স্টুডেন্ট, এই ছাত্রটা বা এই ছাত্রীটা খুবই মেধাবী। তো শুরুর দিকে তোমার এমন একটা কিছু লিখতে হবে যে আইটেমগুলা লিখলেই মার্ক পাওয়া যায়, লিখলেই হচ্ছে ভালো কিছু মার্ক পাওয়া সম্ভব। তাহলে এখন যদি মনে করো আমি বি পার্টের প্রশ্ন অ্যান্সার করি বা সি পার্টের প্রশ্ন অ্যান্সার করি শুরুর দিকে, ফাইন, করতে পারো। তাহলে শুরুর দিকে রিটেন পার্টের অ্যান্সার করো, যেটা তুমি একদম পারতেছো, যেটা তোমার পক্ষে সম্ভব, যেটা থেকে মার্ক পাওয়া একদম সহজ, তোমার একটা মার্কও কাটার কোনো সুযোগ নাই, যেটা থেকে মার্ক তোমাকে 100% দিবে। এবং মাঝখানে মনে করো যে কিছু ভেজাইলে গ্রামার দিলা, যে গ্রামারগুলো তুমি উত্তর করতে তোমার পক্ষে সম্ভব না, যেগুলো তুমি নকল টকল করে বা আদারওয়াইজ কোনো সোর্স থেকে বা কোনোভাবে লেখলা, বানায় টানায় লেখলা, এটা হচ্ছে তুমি মাঝখানে দেওয়ার চেষ্টা করবা। আর শেষের দিকে এমন কিছু লেখবা, তোমাদের অবস্থাটা এরকম হয়, আমি তোমাদেরকে একটু বলি। যখন ধরো আমরা আনসার টু দ্য কোয়েশ্চেন নং, ধরো আমি লিখলাম 14 নং প্রশ্নের উত্তর, যখন আমি 14 নং প্রশ্নের উত্তর দেই, তোরা গ বিভাগের প্রশ্ন লিখি, তখন কি করে জানো? শেষ। তোমার যখন 14 নং প্রশ্নের উত্তর যায়, একটা খাতা মানে শেষ দিকে যায় এমন একটা অবস্থা হয়, তোমার গ নাম্বারের প্রশ্ন সে মানে এক নম্বর যে পৃষ্ঠা, একটা পৃষ্ঠা আনাম, একটা পৃষ্ঠা সে সর্বোচ্চ 3টা 4টা লাইন লিখছে, 5টা লাইন, 5 লাইনে তার খাতা শেষ, মানে এক পৃষ্ঠা শেষ, একটা পেজ শেষ, একদম খতম। মানে লাস্টে যায়া মাঝখানে গ্যাপটা যে রাখে, এই যে গ্যাপ রাখে, এইখানে যে গ্যাপটা রাখে, এই গ্যাপের জায়গা 2 ইঞ্চি 3 ইঞ্চি 4 ইঞ্চি রাখে মনে করো পিটিও খাতা শেষ, পরের পৃষ্ঠায় চলে যায়। তো শেষ দিকে যায় মনে করো যে মাস্টার যে মশাই আছে তার চোখের চশমা কপালে চলে যায়, এটা কি লেখছে মানে এত, মানে কি লেখছে, মানে ডাক্তারি যে লেখা আছে, ডাক্তারি লেখা ফেল। তোমরা মনে করতেছ স্যারের, আসলে আমি মনে হয় আসলে বানিয়ে লিখতেছি বা বানিয়ে কিছু বলতেছি। তোমরা একটু বলো তো নিজের বুকে হাত দিয়ে যে আমি যে কথাটা বলতেছি এই কথার সাথে তোমরা একমত কিনা, এরকম হয় কিনা তোমাদের সাথে, বা তোমরা এরকম করো কিনা, বুকে হাত দিয়ে বলো যে স্যার আপনার কথা ঠিক আছে বা এরকম আমরা করি।
বুকে হাত দিয়ে বলতে পারবা এমন কেউ যে আমি যে কথাটা বললাম এই কাজটা করো কিনা, এটা করো কিনা? এমন কেউ আসো যে বুকে হাত দিয়ে বলতে পারবো স্যার আপনার আসলে এই কাজটা করি না আমরা? আমি যে কথাগুলা বলতেছি প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে কথা বলতেছি, এই পয়েন্টগুলা কিন্তু তোমাদের পরীক্ষায় হয় এবং ঘটে। এই জন্য অন্তত ভাই বা বোনেরা যারা আমার শুভাকাঙ্ক্ষী, যারা আমাকে ভালোবাসো বা আমি যাদেরকে ভালোবাসি, তোমাদেরকে একটা কথাই বলা, যাই কিছু করো আর না করো ইংলিশে বা অন্তত ইংরেজিতে এই কথাটা বা এই কাজটা করো না। হাতের সময় নিয়ে পর্যাপ্ত টাইম নিয়ে যা লেখবা খাতার মধ্যে সুন্দর করে লেখো, তাহলে এরকম কিন্তু ম্যাক্সিমামই স্টুডেন্ট তোমরা করো। এখন আরেকটা জিনিস তোমাদেরকে বলি, সেটা হচ্ছে ধরো আমার শুরুর দিকে আমি ভালো লেখলাম 2, মাঝখানে আমি খারাপ লিখলাম, মাঝখানে আমার লেখা হইলেও খারাপ, 3 আবার আমি ভালো লিখলাম। তো গ্রামে একটা প্রবাদ আছে, যার শেষ ভালো তার সব ভালো, যার শেষ ভালো তার সব ভালো। তোমাদের একটা ধরো প্যারাগ্রাফ আসলো ট্রি প্লান্টেশন ধরো একটা আসলো প্যারাগ্রাফ বৃক্ষরোপণ। তো আমি লিখলাম ট্রি ইজ এ ইম্পর্টেন্ট পার্ট অফ আওয়ার এনভায়রনমেন্ট। আমি লিখলাম যে গাছ আমাদের পরিবেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা অংশ। পরে লিখলাম ধরো আমি ট্রি প্লান্টেশন পারতেছি না, এ প্যারাগ্রাফ পারতেছি না, আমি লিখলাম যে গাছ আমাদের অনেক উপকারী বন্ধু, গাছ আমাদের ফল দেয়, কাঠ দেয়। এখন মনে করো কোনো একজন শিক্ষক, ধরো আমি যে প্রত্যেক শিক্ষক এরকম করবে এটা তো না। যদি মনে করো তোমার ভাগ্য ভালো হয়, তুমি বাংলিশ লিখে ফেলছো, বাংলিশ ধরো কোনো একজন টিচার তোমার খাতাটা ভালোভাবে খেয়াল করে নাই, তুমি প্রথমে হচ্ছে ট্রি প্লান্টেশন লিখতেছো, লেখার পরে তুমি আর বাক্য বানাইতে পারতেছো না ইংরেজিতে, তখন তুমি কি করছো বাংলিশে এইভাবে লিখে আসছো যে গাছ আমাদের উপকারী বন্ধু, গাছ আমাদের ফল দেয়, দুধ দেয়, গাছ দেয় ছায়া দেয়, গাছ থেকে অনেক উপকারী জিনিস প্রস্তুত করা যায়, হ্যাঁ আসবাবপত্র তৈরি করা যায়, গাছ কাটা যাবে না, গাছ আমাদের অক্সিজেন দেয়, গাছ থেকে আমরা শ্বাস প্রশ্বাস নেই। আমি এভাবে বাংলিশ লিখে ফেলছি। তো দেখো আমার এই যে হাতের লেখাটা স্যারেরা ধরো দেখে বলবো যে এই লেখছে, একের লেখা লেখছে। যদি কোনো কারণবশত কোনো কারণে তুমি বানায় লেখছো, বানায় লেখাটা তুমি স্যারেরা খেয়াল করে নাই, খেয়াল না করে তোমাকে এই যে তোমার সাইড দিয়ে দিছে, 4 বা 5 দিয়ে দিছে, 4 বা 5 দিয়ে দিছে, তার মানে কি তুমি খাতাটা সুন্দর লেখার জন্য তুমি পাস করে গেছো, স্যার হয়তো অ্যাবসেন্ট মাইন্ডেড। এখন তোমরা যে বাংলিশ লিখবা এরকম না, আমি জাস্ট কথার কথা জাস্ট অ্যান এক্সাম্পল দিয়েছি, উদাহরণ দিয়েছি যে বানিয়ে যদি লেখো খাতার মধ্যে, বানিয়ে লেখলেও বানানোর লেখাটা সুন্দর রাখবা, পরিষ্কার পরিচ্ছন্ন রাখবা। কথা কি বুঝতে পারছো? তাহলে অবশ্যই তোমরা এগুলা মাথায় রাখার চেষ্টা করবে, ঠিক আছে? এখন আরেকটা বিষয় তোমাদেরকে বলি, সেটা হচ্ছে যে এই একটু খেয়াল করবা, আমার একটা ঘটনা বলি, সেই ঘটনাটা একটু তোমরা শোনার চেষ্টা করো। আমার এক বন্ধু মানে সামনে বসছে, আরেকজন বন্ধু পিছনে বসছে। সে বলতেছে যে বন্ধু তুই যা লিখবে আমিও তাই লিখবো। এখন সে লেখছে খাতার মধ্যে, লেখছে তোমার মনে করো যে লেখছে গাড়ি, খাতার মধ্যে সে লেখছে গাড়ি। এখন সে পিছনের যে বন্ধু আছে সে যখন দেখে লিখতেছে তার খাতা, সে লেখছে গরু, বুঝছো? এখন গাড়ি ছিল, খই ছিল গাড়ি, এবং তার হাতের লেখা না বোঝার কারণে সে লেখছে গরু।
তো গাড়ি আর গরু কিন্তু দুই রকম জিনিস। এখন অনেকেই বলতে পারো যে স্যার আপনি এইগুলা কেন পড়াইতেছেন? এই যে একজনে ওই ইতিমধ্যে একটুহীন কমেন্ট করছে যে আমি হাতের লেখা শিখাইতেছি, আমার বইয়ের সাথে নাকি ঝগড়া হয়েছে। এটা মানে তোমরা যে কেমন কিভাবে লেখো, তোমাদের খাতাগুলা যদি না দেখতাম, না বুঝতাম, তাহলে একটা কথা বলতে পারতাম। তোমাদের অনেক খাতা দেখছি, অনেক অভিজ্ঞতা আছে, কিভাবে যে লেখো এটা তো অনলাইনেই পাস হয়। অনার্স ডিগ্রি লেভেলের স্টুডেন্টের খাতা কিন্তু অনলাইনেই ফেসবুকে ঘোরাঘুরি করে পরীক্ষার পরে। তো এই কথাগুলা তুমি মনে করতেছো যে আমি তো ভালো লিখি, কিন্তু এমন অনেক স্টুডেন্ট আছে খারাপ লেখে। তাহলে ফেল করার আরও একটা কারণ হচ্ছে খাতার মধ্যে ভালো করে না লেখা। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো খাতার বিষয়টা কিভাবে লিখবা, এই বিষয়টা তোমাদের বোঝানোর চেষ্টা করেছি। তো এখন আমাদের পার্ট এ যে প্যাসেজ আছে, তো আমরা হচ্ছে বিস্তারিত এখানে একটু আলোচনা করি। পার্ট এ তোমাদের হচ্ছে 10 মার্ক থাকবে। তো আমরা তো তোমাদেরকে বলছিলাম যে অ্যান্সারিং কোয়েশ্চন, প্রশ্ন উত্তর করার জন্য তোমরা হচ্ছে কত মার্ক? 4 মার্ক থাকে। থেকে কত পাইতে পারো? তোমরা 4 থেকে কত পাইতে পারো একটু কমেন্ট করে জানাও তো দেখি। 4 থেকে কত পাইতে পারো তোমরা? 4 থেকে একটু জানাও যে 4 থেকে তুমি কত পাইতে পারো বা পাওয়া তোমার পক্ষে সম্ভব। তাহলে একটু খেয়াল করো, আমরা ধরে নেই আমরা হচ্ছে 4 থেকে মিনিমাম সর্বনিম্ন 3 পাবো। এবং তোমাদের প্যাসেজের ক্লাসে বলাইছিলাম যে ওয়ার্ড মিনিং যখন বাক্যগুলা যখন তৈরি করবা, এই বাক্যগুলা তৈরি করতে তোমার বাক্যগুলা যখন তৈরি করতে যাবা, বাক্যগুলা তৈরি করার ক্ষেত্রে তোমরা অনেকেই আছে 4 থেকে 4ই পাবা, এটা আমি ধরে নিলাম। আমরা মনে করো বাক্য আছে 6টা, এই 6টা বাক্য থেকে আমি হচ্ছে হাফ করে ধরলাম, হাফ করে প্রত্যেকটা থেকে হাফ করে ধরলাম, তাহলে আমি ধরো 3 পাইলাম। তাহলে 3 আর 3 কত? 6। আমার প্যাসেজ থেকে 6 অথবা 7 পাইতে হবে। যে কোনোভাবে যেখান থেকেই প্যাসেজ আসুক, প্যাসেজ কমন আসুক বা না আসুক, আমরা প্রত্যেকেই আমাদের 6 পাইতে হবে, মাস্ট বি আমাদের 6 পাইতে হবে। প্যাসেজ কমন আসুক বা না আসুক, আমাদের মাস্ট বি 6 পাইতে হবে। কথা কি বুঝছো? যে আমরা মিনিমাম 6 অথবা 7 প্যাসেজ থেকে পাবো, এবং আমরা যে টেকনিক দিয়েছি এই টেকনিকটা অবশ্যই তোমরা ফলো করার চেষ্টা করবা। আচ্ছা, সেবক লিখেছো, বাকি স্যার দিচ্ছে আপনার ক্লাস ভালো লাগে, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। যাই হোক, তোমরা পাশে থাকবা, আশা করি তোমাদের। আচ্ছা, মুন্নি লিখেছো 8 পাবা, ভেরি গুড। আর রানী লিখেছো 6 পাবো। তাহলে আমরা আশা করি আমার যারা ক্লাস করেছো প্রত্যেকেই 6, 7, 8 অনায়াসে পাবা। তাহলে আমাদের টার্গেট হচ্ছে প্যাসেজ থেকে যে কোনো ওয়েতে, যে কোনোভাবে আমাকে 6 থেকে 7 পাইতে হবে, এটা 100% আমার ধারণা রাখতে হবে, এবং আমরা পাবো। যারা আমার ফ্রি ক্লাস করেছো তারা প্রত্যেকেই জানো। এবার আসি আমাদের সব থেকে আতঙ্কের বিষয়, পার্ট বি, গ্রামার। তো গ্রামার কার কাছে আতঙ্কের বিষয়? একটু হাত তুলে দেখি। গ্রামারটা কার কাছে আতঙ্কের বিষয়? এই গ্রামার নিয়ে কার কাছে কার কি প্রশ্ন, এবং গ্রামার নিয়ে আতঙ্কের বিষয় কার? গ্রামার কে কে ভয় পাও? এখন গ্রামারের ক্লাস আমার কে কে করছো, এবং আমাদের ক্লাসগুলা কে কে করছো? গ্রামারে কত পাবা? কার কত ধারণা আছে একটু বলো তো দেখি। কে কত পাইতে পারো গ্রামার থেকে? একটু শুনি তো দেখি, কে কত পাবা, কনফিডেন্স কত আছে? আচ্ছা, জসিম লিখেছে 6 পাবে। জানতুল মামা, ইনশাল্লাহ স্যার, ডায়লগ লিখতেছি আর আপনার ক্লাস দেখতেছি। আসমাউল হোসনা, ভয়, ভেরি গুড। আচ্ছা, তাহলে শেখ হৃদয় লিখেছো 7 পাবে। তাহলে গ্রামার থেকে আমাদের দেখো কোন কোন গ্রামারগুলো আমরা হচ্ছে যে আমরা পড়বো, আমরা আমাদের 100% মার্ক চলে আসবে। দেখো, যারা একদম দুর্বল স্টুডেন্ট, তোমাদের সিনোনিম অ্যান্টোনিমসের যে টপিকটা রয়েছে সেখান থেকে আমরা যে সাজেশন দিয়েছি, গতকালকেও সাজেশন দিয়েছিলাম, এবং আগেও যারা আমাদের পেড ব্যাচের স্টুডেন্ট, যারা ফ্রি ক্লাসের স্টুডেন্ট, যারা সাজেশন পাইছো, আমাদের বইটা যারা নিছো, তারা প্রত্যেকেই মনে রাখবা, আমাদের যারা বই নিছো তারা আমাদের এই বইটা থেকে অ্যান্টোনিমস তোমরা 3 থেকে 4টা 100% কমন পাবে ইনশাল্লাহ।
যারা আমাদের গ্রামারের বইটা নিচ্ছ তারা 3 থেকে 4 অনায়াসে 100% কমন পাবা। যারা আমাদের গ্রামারের বইটা নিচ্ছ তারা ওইখান থেকেই পড়লে এখান থেকে 100% ধরে রাখো, 3 থেকে 4 অনায়াসই কমন পাবা। কথা কি বুঝতে পারছো? তাহলে আমরা হচ্ছে গ্রামার, যারা দুর্বল স্টুডেন্ট তারা গ্রামার অ্যান্সার করব। এরপর দেখো আমরা হচ্ছে চেঞ্জিং ওয়ার্ড অ্যান্সার করব। চেঞ্জিং ওয়ার্ডের বিগত সাল, হুবহু বিগত সাল, এটার জন্য জাস্ট বিগত সাল পড়বা, বিগত সাল। তাহলে বিগত সাল এবং অ্যান্টোনিমসের জন্য শুধুমাত্র বিগত সাল পড়বা, জাস্ট হচ্ছে বিগত সাল পড়ার চেষ্টা করবা। তাহলে আমি যদি তোমাদেরকে বলি যে পরীক্ষার আগ পর্যন্ত তুমি কি কি পড়বা, পরীক্ষার আগ পর্যন্ত সিনোনিম, অ্যান্টোনিমস মুখস্থ করবা, চেঞ্জিং ওয়ার্ড মুখস্থ করবা এবং ডাব্লিউএস কোশ্চেনের যে রুলসগুলো আছে, এই ডাব্লিউএস কোশ্চেনের মাত্র 5টা রুল পড়লেই এনাফ। মাত্র 5টা রুল পড়লেই আমাদের বইয়ে যে 5টা রুল আছে, এই 5টা রুল পড়লে তোমরা 100% পরীক্ষায় কমন পাবে। এরপর দেখো রিয়ারেঞ্জ। আমি গতকালকেও ক্লাসে এবং অনেক ক্লাসে বলেছি, বারবার বলেছি যারা আমার ক্লাস করেছো, যে রিয়ারেঞ্জের বেশি না, মাত্র 4টা রুল আছে। এই 4টা রুল যে স্টুডেন্ট মাথায় রাখতে পারে, এই স্টুডেন্ট 100% কমন পাবে। একটা রুল হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এবং সাবজেক্টের উপরে ভার্ব, ভার্বের উপরে আর্টিকেল বা প্রিপোজিশন, এবং প্রিপোজিশন যদি থাকে তাহলে সাবজেক্টের পরে ভার্ব, ভার্বের পরে প্রিপোজিশন, এরপরে আছে তোমার অবজেক্ট বাকি অংশ। এই 4টা রুল যে স্টুডেন্ট মাথায় রাখছে তারা 100% অনায়াসে এখান থেকে অবশ্যই সে মার্ক তুলতে পারবা। তো আমি যদি তোমাদেরকে বলি তোমরা ডাব্লিউএস কোশ্চেনটা অ্যান্সার করবা এবং চেঞ্জিং ওয়ার্ড অ্যান্সার করবা, মুখস্থ করবা, সিনোনিম, অ্যান্টোনিমস, বিগত সাল টোটালি মুখস্থ করবা। আর দেখো এখান থেকে পাংচুয়েশন, গ্রামারটা কিন্তু সহজ, তারপরে পাংচুয়েশনের প্যাসেজ কিন্তু হুবহু কমন আসবে না। পাংচুয়েশন কিভাবে আসে বলো তো, সেন্টেন্স আকারে না প্যাসেজ আকারে? কে কে জানো? বিরাম চিহ্নর ব্যবহার কিভাবে আসে, বিরাম চিহ্নের ব্যবহারটা, পাংচুয়েশনগুলো কিভাবে আসে, পাংচুয়েশনগুলা। তবে আমি বলেছিলাম যে শুরুর দিকে ক্যাপিটাল লেটার এবং বাক্যের শেষে একটা ফুল স্টপ, এই কাজটা করতে পারলে অন্তত 2-1 পাওয়া সম্ভব। তাহলে তোমরা মনে রাখবা পাংচুয়েশন এটা হুবহু কমন পাবে না, এটা আশা ছেড়ে দাও। ট্রান্সলেশন মানে অনুবাদ, যদি তোমার বিগত সাল থেকে ট্রান্সলেশন কমন আসে তাহলে দেখবে যে আমাদের বই থেকে কমন আসছে। আর ট্রান্সলেশন যদি কমন না আসে তাহলে কোনো বই থেকে তোমাদের কখনো কমন আসবে না। এই জন্য আমি ট্রান্সলেশনটা তোমাকে বাদ দিতে বললাম। তাহলে দেখো আমরা গ্রামার পড়লাম, ডাব্লিউএস কোশ্চেন পড়লাম, রিয়ারেঞ্জ পড়লাম, তারপর হচ্ছে তোমার রাইট ফ্রম দ্য ভার্ব চাইলে পড়তে পারো, রাইট ফ্রম দ্য ভার্বের 8টা রুল পড়তে হবে। আমাদের সাজেশন বইয়ের যে 8টা রুল আছে, এই 8টি রুলস তোমাকে মাস্ট বি পড়তে হবে। তাহলে দেখো আমার যারা একদম দুর্বল তাদের জন্য ডাব্লিউএস কোশ্চেন, চেঞ্জিং ওয়ার্ড, এরপরে সিনোনিম, অ্যান্টোনিমস, এই হচ্ছে 3-4 হচ্ছে কত 12 মার্ক। তুমি যারা দুর্বল স্টুডেন্ট তাদের টার্গেট হচ্ছে 12, তারা যে কোনোভাবে ডাব্লিউএস কোশ্চেন, কানার বাই যে অন্ধ সেও কিন্তু ডাব্লিউএস কোশ্চেনে অ্যান্সার করতে পারবা। আর যারা মুখস্থ করো, গ্রামার মুখস্থ করা তোমাদের অভ্যাস, তারা হচ্ছে চেঞ্জিং ওয়ার্ডের বিগত সালগুলো মুখস্থ করে ফেলবা ভাই, এবং সিনোনিম, অ্যান্টোনিমসগুলো মুখস্থ করবা। এগুলা কোনগুলো মুখস্থ করবা? এই যে আমাদের বইটা আছে, আমাদের বইয়ের যে 100% গুলা দেওয়া আছে, এই 100% গুলা পড়লেই তোমাদের মুখস্থ হয়ে যাবে। এরপরে দেখো আমরা তোমাদের রাইট ফ্রম দ্য ভার্ব পড়তে বলছি 8টা রুল। যদি কেউ মনে করো কঠিন তাহলে এটা স্কিপ করো, তোমার অ্যান্সার করার দরকার নাই। তাহলে গ্রামারের বিষয়টা তোমাদের আশা করি ক্লিয়ার। তো গ্রামার নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা একটু জানাও। গ্রামার নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা? যদি কোনো প্রশ্ন থাকে তোমরা একটু কমেন্ট করতে পারো। এরপরে তোমাদের একটা সুপার ট্রিক বলো, সুপার ট্রিক। এই গ্রামারে মানে কমন পাওয়া, 100% কমন পাওয়ার একটা ট্রিক্স আছে আমার কাছে। গ্রামারে যদি 100% কমন পেতে চাও, ধরো 100% কমন পাওয়ার ট্রিক, যদি 100% কমন পেতে চাও আমি তোমাদেরকে একটা ট্রিক বলবো। যদি শুনতে চাও তাহলে একটু হাত তুলো। যারা গ্রামার থেকে হুবহু কমন পেতে চাও এরকম যারা আছো, আমি একটা গোপন ট্রিক্স বলবো, আস্তে আস্তে বলবো, তোমরা একটু শুনবা, ক্যাচ করবা, কথাটা শোনার চেষ্টা করবা। কে কে শুনবা একটু হাত তুলো। গ্রামারে একদম হুবহু 100% কমন পাবা, এটা আমি তোমাদেরকে ছোট্ট একটা গোপন ট্রিক্স বলবো।
কে কে শুনতে চাও? গ্রামারে কিন্তু 100% কমন পাওয়ার সম্ভাবনা রয়েছে। যদি শুনতে চাও তাহলে আমি এই ট্রিক্সটা এখন বলবো। যদি শুনতে চাও আমি বলবো, যদি তোর ডাক শুনে কেউ না আসে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। আচ্ছা, আমার কথাগুলো যদি শুনো তাহলে হচ্ছে তোমার অনেক উপকারে আসবে। যদি না শোনো ভাই তাহলে তো কিছু করার নাই। তবে তোমাদেরকে এখন একটা ট্রিক্স বলতেছি, এই ট্রিক্সটা অবশ্যই শোনার চেষ্টা করবা এবং মানার চেষ্টা করবা। যদি শুনো এবং মানো তাহলে আশা করি তোমাদের পরীক্ষা অনেক ভালো হবে। ওকে, তাহলে দেখো আমি তোমাদেরকে আবার একটা হচ্ছে গ্রামারে কমন পাওয়ার ট্রিক্স বলতেছি, তোমরা সবাই হচ্ছে একটু খেয়াল করবা। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, তোমাদেরকে আমি 5টা গ্রামার সিলেক্ট করে দিয়েছি। এই 5টা গ্রামার তোমরা সবাই হচ্ছে খেয়াল করবা। এই 5টা গ্রামার, অনলি এই 5টা গ্রামার তোমরা খেয়াল করবা। 1 2 3 4 5। গোপন ট্রিক্সটা হচ্ছে এরকম, তুমি 2010 সাল থেকে 2020 সাল, অথবা ধরো 20 না, তোমাদেরকে বলি 21 সাল, 2021 সাল, এই সালের, এখন সাল বলছি বলতে কি সব সাল পড়তে বলছি, এইখানে কথাটা শোনার চেষ্টা করবা, খুবই মনোযোগ, গভীর মনোযোগ, একদম সুন্দরভাবে শোনার চেষ্টা করবা, একদম ক্লিয়ার স্পষ্ট একটা মনোযোগ দেওয়ার চেষ্টা করো, একদম গভীর মনোযোগ। রাইট ফ্রম দ্য ভার্বের এমন একটা উদাহরণ, যে উদাহরণটা 2010 সালে আসছে, 11 সালে আসছে, অথবা 15 সালে আসছে, অথবা 21 সালে আসছে। ডাব্লিউএস কোশ্চেনের এমন একটা উদাহরণ বা এমন একটা রুলস 21 সালে আসছে, 10 সালে আসছে বা 12 সালে আসছে। এক বা একাধিক সালে, এক বা একাধিক সালে যে গ্রামারটা আসছে, এক বা একাধিক সালে যে উদাহরণটা, যে রুলসটা আসছে, তোমরা এই উদাহরণটা, এই রুলসটা 100% গুরুত্ব দিয়ে পড়বা। অর্থাৎ ডাব্লিউএস কোশ্চেনের একটা উদাহরণ 2010 সালে আসছে, 2015 সালে আসছে, 2020 সালেও আসছে, অথবা 21 সালে আসছে। রাইট ফ্রম দ্য ভার্বের একটা উদাহরণ বা একটা রুলস, ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম, এটা 10এও আসছে, 15তেও আসছে। অর্থাৎ যে রুলসটা, যে উদাহরণটা এক বা একাধিক সালে আসছে, ওই রুলসগুলাই কিন্তু পুনরায় তোমার আসবে এবং এটা 100% ধরে রাখবা। তাহলে তোমার আর কোনো গ্রামার মুখস্থ করার দরকার নাই, আর কোনো রুলস পড়ার দরকার নাই। তুমি জাস্ট এক বা একাধিক সালে যে রুলসটা, যে উদাহরণটা আসছে, তুমি এটা জাস্ট ফলো করবা। এখন বলতে পারো স্যার এই সালের প্রশ্নগুলা কোথায় পাবো? সালের প্রশ্নগুলা যে কোনো বাজারের বইয়ে যে কোনো উত্তর সহকারে দেয়া আছে।
তোমার কাজ হচ্ছে কলম দিয়ে, লাল কলম অথবা নীল কলম দিয়ে আন্ডারলাইন করা, মার্ক করা, যে এই উদাহরণটা এত সালে আসছে, ওই উদাহরণটা এত সালে আসছে। তোমার জাস্ট হচ্ছে এগুলা আইডেন্টিফাই করা। তোমার কাজ হচ্ছে জাস্ট আইডেন্টিফাই করা, মার্ক করা। এই ট্রিক্সটা যে স্টুডেন্ট ফলো করবা সে 100% ধরে রাখো তুমি কমন পাবা এবং পরীক্ষা ফাটায়া ধুমায়া পরীক্ষা দেবা। গ্রামারে কোনো টেনশন নাই। এখন যদি মনে করো আমাদের যে বইটা আছে, এই যে আমাদের ইংরেজি বইটা 219 পৃষ্ঠা প্রশ্ন ব্যাংকগুলো দেওয়া আছে এবং 267 পৃষ্ঠা তুমি 2010 সাল থেকে 2022 সাল পর্যন্ত বা 21 সাল পর্যন্ত তোমাদের 22-এর প্রশ্নটা বাদ দিয়ে পড়তে হবে। 22 তোমাদের টোটাল বাদ। এর ভিতরে যে প্রশ্নগুলা রুলসগুলা এক বা একাধিক সালে আসছে, উদাহরণগুলো এক বা একাধিক সালে আসছে, এইগুলা বারবার প্র্যাকটিস করবা। তোমার আর কোনো টিচার দরকার নাই, আর কারো কাছে পড়ার দরকার নাই। আমার এই বইটা বা যে কোনো একটা বাজারের বই থেকে দেখে দেখে এই গ্রামারগুলো প্র্যাকটিস করবা। কথা কি বুঝতে পারছো? যারা এই ট্রিক্সটা, যারা এই কথাটা মনে রাখবা এবং এইভাবে আর সামনে 5টা দিন পড়াশোনা করবা, তারা গ্রামারে 100% পরীক্ষায় অ্যান্সার করতে পারবা। এবার 5টা করে লাভ স্টিকার, যারা এই গোপন ট্রিক্স বললাম, যারা 5টা করে লাভ স্টিকার দাও, ঠিক আছে? এই যে ট্রিক্স বললাম, এই গোপন ট্রিক্স তোমাদের আমি পেইড বেসের ক্লাসে বলি না, এখনো ফ্রি ক্লাসে বললাম, তোমাদেরকে এই উপকারটা করে দিলাম। আমি মূলত সাজেশনসটা এইভাবেই করি এবং এইভাবে হচ্ছে বাচ্চাদেরকে পড়াই, এভাবেই হচ্ছে আমার একটা ধারণা দিই যে এইভাবে হচ্ছে পড়লে কমন পড়ে এবং ম্যাক্সিমাম টাইমেই দেখবা যে গ্রামার বিগত সাল এবং এখান থেকে বিগত উদাহরণ কমন পড়ে গেছে। তো যাই হোক, আশা করি তোমরা বুঝেছো এবং তোমরা অবশ্যই ইনশাল্লাহ অবশ্যই তোমরা পরীক্ষার হলে এভাবে হচ্ছে যে পরীক্ষায় আনসার করার চেষ্টা করবা এবং তোমরা কামিয়াব হবে এবং সফল হবা ইনশাল্লাহ, আমি আশা করি এবং দোয়া করি। তাহলে আমার এই ট্রিক্সটা যারা যারা শুনেছো তারা অবশ্যই একটু করে একটা করে লাভ স্টিকার দিতে পারো। 5টা করে লাভ স্টিকার, যাদের উপকারটা করলাম, গ্রামারে 20 মার্ক নিশ্চিত করে দিলাম, তারা হচ্ছে একটা করে লাভ স্টিকার একটু কমেন্ট করো। আচ্ছা, মিলন রয়, এইটা কোনো কথা হইল? যেটা শুনো, এইখানে একটা ভাওতাবাজি করতো, ভাওতাবাজি ব্যবসা করতো, ব্যবসা, বুঝছো? এটা আমরাও করি, প্রত্যেকেই করে। যে কথাটা তোমাদেরকে সহজ কথা, এটাকে ঘুরাইতো। কিভাবে ঘুরাইতো? বলতো আমার কাছে আসো, 5টা গ্রামার পড়লে 100% কমন, 10টা রুলস দিব, 5টা রুলস দিব, হুবহু কমন। বা আমরাও বলি, এই বলে তোমার কাছ থেকে হাজার হাজার টাকা নিত। আর যেটা একদম সহজ সিম্পল কথা, যে বিগত সালের যে রুলসটা বা যে উদাহরণটা এক বা একাধিক সালে আসছে, ধরো 2013-তে আসছে, সেম একটা রুল আবার 15-তে যে আসছে, এটা মোস্ট ইম্পর্টেন্ট, এটাকে গুরুত্ব দিতে হবে। এই কথাটা ভাই কেউ বিনা পয়সায় বলতো না। আমি যেটা বললাম এটা তোমার কাছে সাধারণ কথা মনে হতে পারে। মিলন, তোমার কাছে এটা কথাটা একদম সিম্পল মনে হতে পারে, আমার কথাটা একদম ফালতু মনে হতে পারে। যে লোকটা ইনায়া বিনায়া বলতেছে, এটা আসলে একটা ফালতু কথা, বাট এই কথাটা, এটার ভ্যালু অনেক এবং এটা দিয়ে অনেক টাকা ইনকাম করা যায়। বর্তমান সময়ে এই কথাটা দিয়ে অনেক টাকা ইনকাম করে ফেলছে অলরেডি অনেকেই, এবং আমি নিজেও করছি। যেটা একদম সহজ কথা, যে গ্রামারের যে রুলসটা বা যে উদাহরণটা 1-2 সালের পরে আবার রিপিট করছে, একটা অ্যান্টোনিমস, একটা চেঞ্জিং ওয়ার্ড, একটা রাইট ফর্ম অফ ভার্বের রুল বা একটা উদাহরণ, এইগুলা মোস্ট ইম্পর্টেন্ট এবং এইগুলাই ঘুরায় বেড়ায় পরীক্ষার হলে দেয়। একজন সাজেশন করায়, একজন সাজেশন বিক্রি করে। যে কথাটা তোমার কাছে খুবই সামান্য মনে হতে পারে, বাট এই কথাটা বলার মতো সৎ সাহস কেউ রাখে না। যেটা টাকা দিয়ে কিনতে হয়, সেটা আমি ফ্রিতে বললাম। তাহলে অনেকেই বিষয়টা জানে, অনেকেই বিষয়টা জানে না, এটা আমি জানিয়ে দিলাম। শফিকুল ইসলাম, টাকা জমা দিয়ে বই পায় না কেন? এমন কোনো স্টুডেন্ট নাই যে যারা আমাদের কাছে টাকা দিছে বই পায় নাই।
আর টাকা দিয়ে 100% আমাদের এখান থেকে বই পাবে, না হয় টাকা ফেরত পাবে। তুমি আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেই নাম্বারে যোগাযোগ করো, তোমার টাকাটা তুমি নিয়ে যাও অথবা বই নিয়ে যাও, ঠিক আছে, কোনো প্রবলেম নাই। এবার আমরা গ্রামারের পার্ট শেষ, তাহলে আশা করি তোমরা গ্রামার বুঝতে পারছো। এবার হচ্ছে আমরা দেখো রিটেন পার্ট তোমাদের হচ্ছে 50 মার্ক। রিটেন পার্টে তোমাদের মার্ক হচ্ছে কত? 50 মার্ক। এই 50 মার্ক নিয়ে একটু কথা বলি। দেখো তোমাদের সব থেকে মানে একদম ডিগ্রি স্টুডেন্ট যারা আছে, ম্যাক্সিমাম স্টুডেন্টদের পাস করার মহা ঔষধ হচ্ছে রিটেন পার্ট। যারা একদম দুর্বল স্টুডেন্ট, যারা এবং সবল স্টুডেন্ট, তাদের টার্গেট হচ্ছে একটাই, তারা হচ্ছে রিটেন পার্টে 50 থেকে 40 অথবা 45 পাবে। এমন অনেক স্টুডেন্ট আছে ভাই, কি বলবো, মানে যেটা সত্য কথা, এমন অনেক স্টুডেন্ট আছে যে তারা ধরে নিচ্ছে তারা গ্রামারে অ্যান্সার করবে না, প্যাসেজ গ্রামার অ্যান্সার করবে না, নকল করে হোক যেভাবে হোক রিটেন পার্ট ফরম্যাট লিখে হলেও অমুক স্যারের ফরম্যাট দিছে, অমুক স্যারের টুক্কা দিছে, তাবিজ দিছে, কবজ দিছে, এই তাবিজ কবজ পড়ে তারা হচ্ছে পাস করে যাবে। এটা অনেক স্টুডেন্টের টার্গেট। কিন্তু বাস্তব সত্য কথা হচ্ছে পরীক্ষা দেওয়ার পরে ম্যাক্সিমাম স্টুডেন্টের এই ইংলিশে ফেল আসে। প্রতি বছর 80% স্টুডেন্ট বা 70% স্টুডেন্ট, 70 অথবা 80% স্টুডেন্ট ইংরেজিতে ফেল করে। যদি তোমরা স্ট্যাটিস্টিক্স বা পরিসংখ্যান দেখো ডিগ্রি ফাইনাল ইয়ারে, ভাই আমার কথা যদি তোমরা ভালো না লাগে তুমি আমি এখানে লাইভ থেকে চলে যেতে পারো, আমার কোনো সমস্যা নাই। তোমরা সবাই হচ্ছে যে আমার কথা যারা শুনবা, আমার একজন লোক থাকলেই যথেষ্ট। কথাগুলো যারা শুনবা তারা একজন থাকলেই যথেষ্ট। এখানে হাজার হাজার স্টুডেন্ট আমার ক্লাস করো, দরকার নাই আমার। তোমরা একজন থাকো যারা আমার কথাগুলো শুনবা, যারা আমাকে ভালোবেসে শ্রদ্ধা করে থাকবা, তারা কথাগুলো শুনো। ইংরেজিতে প্রতি বছর ফেল করে প্রায় 80% স্টুডেন্ট। তোমরা একটু পরিসংখ্যান আগের বছরের বড় ভাই যারা আছে, বড় বোন, তাদের কাছে একটু জিজ্ঞেস করবা যে স্যারের কথাটা কি আসলে সত্যি, বা উনার যে কথাটা বলতেছে এটা কি আসলে ঠিক, রাইট, ইজ ইট রাইট, ইজ ইট ট্রু। প্রতি বছরই তোমার ইংরেজিতে ফেল করে। এই ফেলের কারণ হচ্ছে অমুক স্যারের তমুক স্যারের শর্টকাট টেকনিক ফলো করে। এই টেকনিকগুলা পরীক্ষার হলে আজে বাজেভাবে উপস্থাপন করে। যেটা নিয়ে তোমার হাইছে, তোমার হচ্ছে ধরো আসলো যে আমার গ্রাম, ধরো গ্রামের রচনা আসলো, তুমি ফরম্যাটে লিখে দিছ আমাদের বিদ্যালয়। তো এখন গ্রাম এক জিনিস আর বিদ্যালয় আরেক জিনিস। তোমার ফরম্যাটটা তুমি যদি অ্যাপ্রোপ্রিয়েট ভাবে বসাইতে না পারো, যে ফরম্যাটটা যার কাছ থেকে শিখছো, যে টিচারই তোমাকে দিছে, সেটা যদি তুমি অ্যাপ্রোপ্রিয়েট মানে সঠিকভাবে পরীক্ষায় ডট ডটের জায়গায়, আমরা অনেক সময় ডট ডট রাখি, ডট ডট ডট, এই ফাঁকা জায়গায় প্রশ্নে যে নামটা আসবে সেটা লিখে দেবে। এমন অনেক স্টুডেন্ট আছে এই ডট ডটের জায়গায় ডট ডট দেওয়া চলে আসে। এই ডট ডটের জায়গায় যে অমুক সমুকের নাম হবে এই নামটা লিখে না। তাহলে ভাইয়েরা, আমি তোমাদেরকে বা প্রিয় স্টুডেন্টরা যারা আমার শুভাকাঙ্ক্ষী আছো, যারা প্রত্যেকে আমার একটাই আহ্বান, রিকোয়েস্ট, ফরম্যাট যারা পড়তেছো ভাই, আমি তোমাদেরকে মানে হাম্বেল রিকোয়েস্ট করি বা তোমাদের ভালোর জন্য বলতেছি, যারা ফরম্যাট পড়ে শুধু মনে করতেছো যে আমি পাস করব, এটা একদম বোকামি। যারা আমার শুভাকাঙ্ক্ষী আছো, যারা আমার ক্লাস করো, যারা আমাকে একদম মন থেকে ভালোবাসো, শ্রদ্ধা করো, সম্মান করো, ভালোবাসো, তোমাদের উদ্দেশ্যে আমার উপদেশ একটাই ভাই, তোমরা কখনোই রিটেন পার্টের উপর ডিপেন্ড করে পরীক্ষার হল থেকে বের হবো না। তোমরা অবশ্যই গ্রামারে কিছু না কিছু গ্রামার অ্যান্সার করবা, গ্রামারে কিছু না কিছু গ্রামার টাচ করবা প্রথমেই, এরপরে তোমার লিখিত অংশ অ্যান্সার করার চেষ্টা করবা, এরপরে হচ্ছে লিখিত অংশ। তোমরা ভাই আমার যারা শুভাকাঙ্ক্ষী, যারা আমাকে পছন্দ করো, আমাকে লাভ করো, ভালোবাসো বা ঘৃণা করো, যাই করো, তোমাদের আমার একটা রিকোয়েস্ট, যে স্যারের ক্লাসই করো, গ্রামারটা কিছু না কিছু অ্যান্সার করবা আর লিখিত অংশটা অ্যান্সার করবা। এই গ্রামারের মার্কটা হচ্ছে ধরো তোমার বোনাস মার্ক। গ্রামার যদি 2টা গ্রামার সঠিক হয়, 3টা গ্রামার সঠিক হয়, তাহলে 3 পাইতেছো, 5টা গ্রামার সঠিক হলে 5 পাইতেছো। আর লিখিত অংশ তুমি সারাদিন রাত লেখছো, ধুমায় লেখছো, পৃষ্ঠা লিখে আসছো, কিন্তু তোমার এই লেখাটার মধ্যে মান ভালো ছিল না, লেখার মান, পরিবেশ, বানান ভুল, স্পেলিং মিস্টেক, অনেক কিছু ভুল, তাহলে তোমার লিখিত অংশ দেখে তোমাকে মার্ক দিবে না, তোমার ফেল করার সম্ভাবনা রয়েছে।
আর এই যে বললাম শুরুর দিকে যে তোমাদের 80% স্টুডেন্ট ইংরেজিতে ফেল করে, এই ফেলের কারণ কিন্তু একটাই, পরীক্ষার আগের দিন আসে শর্টকাট টেকনিক দিয়ে আসে, পরীক্ষার হলে নকল করে একটা প্যারাগ্রাফ লিখে আসে, একটা এসে লিখে চলে আসে, কিন্তু গ্রামারে অ্যান্সার করে না। সিদ্ধান্ত নিতে গিয়ে কখনো ভুল করবে না। আমি শুরুর দিকে বলেছিলাম যে প্রথম 5টা দিন, এই 5 দিন পরে তুমি পাস করতে পারবা যদি তুমি এই টেকনিক কৌশল অবলম্বন করে পরীক্ষায় অ্যান্সার করো। এখন অনেকেই আমার এই ক্লাসের ভিডিও দেখে, থাম্বনেল দেখে বা টাইটেল ক্যাপশন দেখে বলবে, হ্যাঁ রে বাসি মনে হয় প্রশ্নটা হাতে ধরায় দিব বা কিছু উদাহরণ দিব, এগুলো পড়লে পাস করব। এরকম কোনো সুযোগ নাই। নো শর্টকাট ওয়ে টু পাস ইন ইংলিশ এক্সাম। কোনো শর্টকাট ওয়ে নাই ইংরেজিতে পাস করার। তোমাকে এই কৌশল, এই টেকনিক অবলম্বন করে পাস করতে হবে। তাহলে আমার কথাগুলো তোমরা যদি মাথায় শোনো, মনে রাখো, তাহলে অবশ্যই তোমরা কিছু করতে পারবা এবং তোমাদের পাস করা সম্ভব। আচ্ছা স্যার, রিটেন পার্টের কোনগুলো কত 20টা লিখলে ভালো হয়, এটা আমি এখনই বলে দিব, তোমরা সবাই শোনার চেষ্টা করো। আচ্ছা, তাহলে তোমরা সবাই একটু খেয়াল করো, যারা রিটেন পার্ট অ্যান্সার করবা তারা প্রত্যেকেই এই কথাগুলা মাথায় রাখবা এবং প্রত্যেকেই এই কথাগুলা একটু বোঝার চেষ্টা করো এবং শোনার চেষ্টা করো প্রত্যেকেই। তোমাদেরকে আমি বলেছিলাম যে প্যারাগ্রাফ তোমাদের গুড সাইড, ব্যাড সাইড দুইটা আসবে, যে কোনো তোমাকে একটা অ্যান্সার করতে হবে। তাহলে তোমরা প্যারাগ্রাফের অবশ্যই ব্যাড সাইডটা শিখবা। ব্যাড সাইড প্রতি বছরই 100% কমন আসে। ব্যাড সাইডের ফরম্যাট লিখবা, কিন্তু ফরম্যাটটা কত পৃষ্ঠায় লিখবা, এটা তুমি 2 পৃষ্ঠায় লিখবা, 2 পৃষ্ঠা। প্যারাগ্রাফ যদি অ্যান্সার করো প্রত্যেকেই 2 পৃষ্ঠায় লিখবা, প্রত্যেকেই 2 পৃষ্ঠা। এখন যে কথাগুলো বলবো একদম 100 থেকে 100 গুরুত্বপূর্ণ কথা। যদি শোনো, আজে বাজে কমেন্ট করো, কোনো লাভ নাই। তাহলে আমার কথাগুলো আমি বলে যাচ্ছি। তোমরা লেটার অ্যান্সার করবা। প্যারাগ্রাফটা সবার পরে শুরুর দিকে যদি বলো যে আমি নাম্বারিং করে দেন স্যার, আমি কখন কি অ্যান্সার করব, তো শুরুর দিকে বলবো তোমরা পোস্টার অ্যান্সার করবা। নাম্বার 1 হচ্ছে পোস্টার, 2 হচ্ছে লেটার, 3 হচ্ছে অ্যাপ্লিকেশন, 4 হচ্ছে ডায়লগ, 5 হচ্ছে রিপোর্ট, 6 হচ্ছে প্যারাগ্রাফ, 7 হচ্ছে এমপ্লিফাই, 8 হচ্ছে এসে। এখন এই 8টা থেকে যে কোনো 5টা অ্যান্সার করো, কিন্তু সিরিয়াল একটাই, সিকোয়েন্স একটাই, মনে রাখবা। যদি কোনো স্টুডেন্ট আমার কথাটা শুনো তাহলে সে 100% ধরে রাখে পাস করবা। তাহলে প্রথমে অ্যান্সার করবা কি রিটেন পার্টের, প্রথমে রিটেন পার্টে তোমরা পোস্টার অ্যান্সার করবা, এটা 1। 2 হচ্ছে লেটার অ্যান্সার করবা, 3 হচ্ছে অ্যাপ্লিকেশন এবং 4 হচ্ছে তোমার ডায়লগ এবং 5 হচ্ছে রিপোর্ট। কই রিপোর্ট কই, এই যে 5 হচ্ছে রিপোর্ট, 6 হচ্ছে প্যারাগ্রাফ, 7 হচ্ছে এমপ্লিফাই, 8 হচ্ছে এসে। এখান থেকে 5টা আইটেম তুমি অ্যান্সার করবা। তাহলে এই কথাটা কি বুঝতে পারছো, ক্লিয়ার কিনা একটু বলো। যে রিটেন পার্টের কি অ্যান্সার করবা, তোমাদের এই বিষয়টা ক্লিয়ার কিনা একটু বলো। ক্লিয়ার হলে ক্লিয়ার, না হলে তো নাই, সমস্যা নাই। আমি আমার মতো করে পড়ায় যাইতেছি, কেউ বুঝলে বুঝ পাতা, না বুঝলে তেজ পাতা। অনেক কষ্ট হচ্ছে, 1-2 ঘন্টা কথা বলা অনেক কষ্ট হয়, প্রচুর কষ্ট হয়, প্রচুর কষ্ট হয়। যারা শুনতেছো প্রত্যেকেই একটু কমেন্ট করে জানাবো যে হ্যাঁ স্যার আমরা ক্লিয়ার বিষয়টা এবং আমরা বুঝেছি। ক্লিয়ার হলে ক্লিয়ার লিখো, না বুঝলেও একটু বলো। ক্লিয়ার হলে ক্লিয়ার লিখে কমেন্ট করো, না বুঝলেও বলো যে স্যার আমরা বুঝি নাই, বুঝতেছি, বা যে কোনো একটা কিছু বলবা। তাহলে আশা করি তুমি এই 5টা গ্রামার অ্যান্সার করবা। আমি যেমনি বললাম ঠিক সেভাবেই পরীক্ষার হলে উপস্থাপন করার চেষ্টা করবা। আচ্ছা, তাহলে আশা করি তোমাদের এই বিষয়টা ক্লিয়ার। এবার দেখো আমি যেটা বলতেছিলাম সেখানে আর একটু যাই, একটু আলোচনা করার চেষ্টা করি। একটু সবাই মনোযোগ দিয়ে খেয়াল করো প্রত্যেকেই। যারা একদম দুর্বল স্টুডেন্ট,
যারা একদম দুর্বল স্টুডেন্ট তারা মাস্ট বি তোমরা এই প্যারাগ্রাফ এটাকে বাদ দিবা, এই অ্যাসেটাকে বাদ দিবা, এই এমপ্লিফাই এটাকে তুমি বাদ দিবা। যারা দুর্বল স্টুডেন্ট, যারা মুখস্থ তোমাদের মনে থাকে না, যারা মার্ক ফরম্যাট লিখে মার্ক আশা করো, তারা মাস্ট বি এই প্যারাগ্রাফ মুখস্থ কমন আসবে না হুবহু। আর যদিও এই কথাটা বলি, দেখবা যে এই হুলাইনতে এই হুরিয়েনতে পরীক্ষার আগে মাথাটা খাই আলবো, মাথাটা খাই আলবো, কই বোঝে ও স্যার আপনি 5টা প্যারাগ্রাফ দিছেন, দেন 2টা স্যার প্যারাগ্রাফ দেন, স্যার 2টা প্যারাগ্রাফ দিলে পরে হাস করুন, স্যার দেন না রে। পরে দেখবা যে কি, পরে দেখবা যে 5টা প্যারাগ্রাফ তো একটা প্যারাগ্রাফ আইছে না, একটা এসে আইছে না। পরে এই হুরাইনতে আর হুলাইনতে আয়া যেটা মন চায় এটা কইব, গাইল লেব যে অমুক স্যারের সাজেশন দিছে, এই ইমরান স্যারে বাটপার, হাই এই সাজেশন দিছে, কি সাজেশন দিছে, কমন করে নাই, মানে গাইলে একদম শেষ। সারা জীবন পরীক্ষার আগে কই চিল্লাই যে ভাই তুই এইটা পড়িস না, এটা কমন আসে না, কোন সময় কমন দেয় কোন সময় কমন দেয় নাই, এটা কোনো নিশ্চয়তা নাই। এই প্যারাগ্রাফি মুখস্থ করবো, এই এসে মুখস্থ করবো, এইটি হচ্ছে তোমার এই যে বগুলায় ঠাডা মরে আর ফহির যায় হয়ে যায় কেরামতি দেখায়, এরকম একটা কথা আছে না গ্রামের ভাষায়। প্যারাগ্রাফ মনে করো দিলাম 5টা 6টা, কোনো সময় কাকতালি ভাবে কমন আসছে, এখন পরীক্ষার হলে দেখলা যে একটা তো কমন আইলাম, তা আমরা আইলে কি করলাম, গাইলাম। পরীক্ষার হলে বলে এই কি দিছে, এটা কি দিছে, এটা কোনো কথা হইলো, দেখলা পরীক্ষায় কমন আসলো না। যার জন্য বলি বারবার যে তোমরা এই প্যারাগ্রাফ, এই যে আছে, এই এমপ্লিফাই, এই 3টা জিনিস ভাই এগুলো তোমার সিলেবাস থেকে বাদ দেও, বাকি যে আইটেমগুলো আছে এগুলো পড়ো। তারপরেও যদি হুরাইনতে তোমরা পড়তে চাও তাহলে অবশ্যই প্যারাগ্রাফের ব্যাড সাইডটা পড়বা, ব্যাড সাইড। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে দেখো রিপোর্টের যে বিষয়টা আছে, গত বছর কি আসছে তোমাদের রিপোর্ট, ব্যাড সাইড আসছে না গুড সাইড আসছে? যেটা আসছে যদি ব্যাড সাইড আসে তাহলে ব্যাড সাইডটা বাদ দিয়ে গুড সাইড করতে হবে। হ্যাঁ, রিপোর্টে তোমরা কয় পৃষ্ঠা লিখবা? রিপোর্ট লিখবা হচ্ছে 1 পৃষ্ঠা, 1 পেজ। রিপোর্ট হচ্ছে 1 পেজে লিখবা। এখন যদি যাই আমরা লেটার কয় পৃষ্ঠা লিখবো, লেটার হচ্ছে আমরা 2 পৃষ্ঠা লিখবো। আমরা বাম থেকে ডানে যাব, হন্ডে বুঝছস নি, আরে বা বুঝছস নি, তাহলে আমরা হচ্ছে লেটার 2 পৃষ্ঠা লিখবো, 2 পৃষ্ঠা লিখে চলে আসবো। এরপরে দেখো অ্যাপ্লিকেশন তুমি কয় পৃষ্ঠা লিখবা? 1 পৃষ্ঠায় লিখবা। অ্যাপ্লিকেশন লিখবা হচ্ছে 1 পৃষ্ঠায়। এসে কয় পৃষ্ঠা লিখবা? এসে হচ্ছে তোমার মিনিমাম 2.5 পৃষ্ঠা লিখতে হবে, পয়েন্ট দিতে হবে, 4টা পয়েন্ট দিতে হবে, 4টা স্টেপ দিতে হবে, এবং লিখতে হবে তোমাদের 2 থেকে 3 পৃষ্ঠা যদি তুমি এসে লেখো। এরপর দেখি এমপ্লিফাই কয় পৃষ্ঠা লিখবা? এমপ্লিফাই লিখবা হচ্ছে 1.5 পৃষ্ঠা, 1.5 পৃষ্ঠা লিখবা এমপ্লিফাই। এরপরে দেখো তুমি ডায়লগ কয় পৃষ্ঠা লিখবা? বুঝি, এই দেখ ডায়লগ ফোরন লাগবো তোর 1 পৃষ্ঠা লেখন লাগবো, 1 পৃষ্ঠা, বুঝছস নি? এরপর দেখো ফুস্টার কয় পৃষ্ঠা লিখবা? ফুস্টার লিখবা অনলি 1 পৃষ্ঠা, 1 পৃষ্ঠা। একটা বক্সের মধ্যে লিখবা, একটা বক্সের মধ্যে এরকম ভাবে বক্সটা মাঝখানে দিবা, খাতার মাঝখানে। বুঝি তোর বাইসার তো আজকে আমার বিরাট মারছে, দেখ এই যে মারছে, কেন লাগে মারছে, ধর আমার ফুস্টার আজকে লিখতাছি না, পরীক্ষার হলে আইছে না কমন, তাইলে তো তোরা বুঝাই দিছি এইভাবে পরীক্ষার মধ্যে লিখিস। তাইলে আমি তোমাদেরকে মজার চলে হোক হাসির চলে হোক কেমনে কিভাবে লিখবা, কত পৃষ্ঠা এবং কোন কোন আইটেমগুলো পড়বা, কোনগুলো বাদ দিবা, আই হোপ যে তোমাদের বিষয়টা ক্লিয়ার এবং তোমাদেরকে আমি ক্লিয়ার করে দিতে পারছি। তো শুক্রবারে হুরাইনতে আর হুরিয়েনতে আজকে আমার ক্লাসে আইছে, ওনেরা আমাদের নেত্রকোনার ভাষা শুনতো, আমি কিছু নেত্রকোনার ভাষা কইছি, ভাষাভাষী কিছু সিলেটি মাতছি, ভাষাভাষী আমার মন চাইজে ডাইরা কয়ে দিছি। এখন বুঝলে বুঝ পাতা, না বুঝলে তেজপাতা, তোরা বুঝছস না, এটা তোরার বিষয়। তো যাই হোক, আর বেশি আগাইতাম না, সামনের দিকে যাইতাম না। আজকে আমি আশা করি যে তোরা রিটেন পার্ট এবং গ্রামার পার্ট বুঝাই দিছি। তো আশা করি ইনশাল্লাহ তোরা ভালো কিছু করবি, এটা আমার বিশ্বাস আছে, দীর্ঘ বিশ্বাস। এখন তোরা একটা কথা কই, তোরা মাইন্ড করিস না, ইংলিশে যদি পাস করস তাহলে ভাই শুরুর দিকে যে কথা কইছিলাম শেষের দিকে একই কথা। প্রত্যেকটা দিন অন্তত একটা করে গ্রামার পড়িস, একটা করে 5টা করে গ্রামারের রুলস পড়িস। প্রতিদিনই খাতার মধ্যে বেশি করে উদাহরণ চর্চা করিস, প্রত্যেক দিনই উদাহরণ চর্চা করতে হইব।
আর বেশি বেশি করে খাতার মধ্যে লিখতে হইব। যারা মনে থাকে না, শুরুর দিকে কয়েকটা কথা কইছিলে যে তোরা নাকি মনে থাকে না, মনে তাহার জন্য ওষুধ হইছে আমরা পড়েছি কি লেখা যোগ পড়া, লেখা পড়া, লেহা পড়া। তাহলে লেহা যোগ পড়া, তাহলে আমার যদি লেহা পড়া করতে হয় তাহলে লেহাটারে অবশ্যই রাখতে হবে হাতের মধ্যে। তাহলে যা লিখবা তাই খাতার মধ্যে লিখবা, যাহাই তুমি পড়িবা তাহাই তুমি লিখিবা, ভুলিতে ভুলিতেই শিখিবা। ভুলতে ভুলতে মানুষ কিন্তু শিখে। যাহাই পড়িবা তাহাই লিখিবা, তাহাই ভুলিবা, তাহাই কিন্তু তুমি শিখিবা। তাহলে অবশ্যই 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 এইভাবে পড়ার চেষ্টা করবা। এরপর দেখো 4 নাম্বার স্টেপ হচ্ছে হাতের লেখাটা সুস্পষ্ট এবং সুন্দর রাখা এবং লিখিত অংশের জন্য সহজ যে কোনো 5টা আইটেম সিলেক্ট করা। কিছুক্ষণ আগে আমি সিলেক্ট করে দিছি তরারিতে। গ্রামারের জন্য সর্বনিম্ন 3টা গ্রামার বা 5টা গ্রামার সিলেক্ট করা। যদি একদম দুর্বল স্টুডেন্ট তাহলে সব গ্রামার অ্যান্সার করিস না, পড়ার দরকারও নাই ভাই। এখন লাস্টে শেষ মুহূর্তে তুই 3টা গ্রামার পড়, 3টা, সব দিতে হরণ লাগতো না, 3টা পড়, বাহিরি বাদ দে। আর যারা মনে করো যে আমি ফার্স্ট ক্লাস পাই, ফার্স্ট ক্লাস 5 বুট পাইতেছস, 5 বুট A+ GPA 5, তারা মন চায় তারা 5টা গ্রামারই করিস। প্রতি সপ্তাহে একটা করে মডেল টেস্ট দেওয়া। এখন প্রতি সপ্তাহ না, 2 দিন 3 দিন ভরা ভরে একটা 80 মার্কের পরীক্ষা দিবে বাসায় বৈশা। আজকে কিন্তু আমাদের ফিট বেসে সেকেন্ড মডেল টেস্টের পরীক্ষা হবে, 80 মার্কের পরীক্ষা হবে। তাইলে অবশ্যই তোরা প্রতি সপ্তাহে না, এখন যে সময়টা আছে 80 মার্কের করে নিজে বাসায় বসে বসে 1টা 2টা পরীক্ষা দিস, কাজে লাগবো। এখন দৈনিক কত ঘন্টা পড়বি? যদি কেউ প্রশ্ন করে দৈনিক কত ঘন্টা পড়া দরকার, এখন আর কোনো টাইম নাই, আনলিমিটেড করে 7টা থেকে 8টা গ্রামার রোজ পড়বে, সকাল 7টা থেকে ভোরে 1 ঘন্টা পড়বে, আর রাত 8টা থেকে 9টার ভিতরে খাতার মধ্যে খালি লিখবে, খালি বেশি বেশি করে লিখবি, যা পারস তাই লিখিস। আর দুপুর 3টা 4টার পরে যে সময়টা বিকাল সময়, দুপুরের সময়, ওই সময়টার সময় 1 ঘন্টা মুখস্থ করা, গাছের নিচে, পার্কের নিচে, অফিসে, যে কোনো পারস জায়গা পারস একটু বইয়া হইরে লাইস, 1টা ঘন্টা সময় দিস, তাইলে কিন্তু হয়ে যাবো। তাহলে গ্রামার এবং লিখিত অংশগুলা কি করবে, একটু বেশি বেশি করে একটু পড়িস দুপুরে দুপুরে, আর লিখবে রাত আর সকালে গ্রামার পড়িস। এরপরে দেখ আমি তোরা কি কই, যে বিষয়গুলা তোরা গ্রামারের মধ্যে মুখস্থের বিষয়, মুখস্থের গ্রামার, তা আগেও কইছি, অমনও কইতাছি, সিনোনিম আর অ্যান্টোনিমস। তোরা কিন্তু সিনোনিম গত বছর আয়া বসে, এই বছর কিন্তু আর আইতো না। কারণ এই বছরের লাগে তোর কি করণ লাগবো, এই বছর লাগে অ্যান্টোনিমস পড়ন লাগবো। যার কারণে তোর বিগত সালের যে অনার্সের ডিগ্রি অ্যান্টোনিমসগুলো আছে, এদিকে একটু আগে কইছিলাম যে 2010 থেকে 2020 বা 21 সাল পর্যন্ত এগুলো দুমায় একটু পড়িস। আর গ্রামারের চেঞ্জিং ওয়ার্ড এইগুলো হচ্ছে বিগত সাল অনার্সের ডিগ্রি, এগুলো পড়লে নিব। আর লিখিত অংশ লাগিয়া এই এমপ্লিফাইটা একটু বাদ দিস, যদি ফারস পড়বে না হলে বাদ। কিন্তু এমপ্লিফাই কিন্তু আবার হুবহু কমন আই, এই কথাটা একটু মাথায় ভাইস, এমপ্লিফাই কিন্তু হুবহু কমন আই এ আছে, এটা একদম বাদ দিস, এটা কমন হতো না, প্যারাগ্রাফও কমন হতো না, তো এইগুলো একটু বাদ দিস। এরপরে দেখ এখন তোরা পরীক্ষার পূর্বে তোরা কি করবে, এখন তো খালি তো ইংরেজি পড়াইতেছে, ইংরেজি বাহি বিষয় হইলে কি করবে, তা বাহি বিষয়টি হইলো তোরা মনে রাখিস যে পরীক্ষা তো ইংরেজিটা গেল 16 তারিখে পরীক্ষা আছে, দর্শন পঞ্চমতরে পরীক্ষা আছে, যেদিন তোরা ইংরেজি পরীক্ষা পরের দিন এবার দর্শন পরীক্ষা, কারণ বেহেরি পরীক্ষা আছে, একদিন পরে পরে পরীক্ষা। রুটিনে দিছে কি আল্লাহর একটা রুটিন করছে, গজব করবো এরা টাড়ার হরুক, কি রুটিন করছে পোলাহানরে একবার মারান লাগছে। এই যে রুটিন দিছে, এই রুটিনে দেখ একদিন পরে পরে পরীক্ষা, একটা তামসা পাইছে, 2 দিনও গ্যাপ নাই, 3 দিনও গ্যাপ নাই, আগের দিন ইংরেজি পরীক্ষা দেবে, কত বড় একটা পরীক্ষা, ঠাড়া মারা পরীক্ষা, পরের দিন যায় আবার দর্শন পরীক্ষা, এটা কোনো কথা? এখন যাই হোক, আমরা পরীক্ষা দিছে, আমরা তো হরণ লাগবো, পরীক্ষা অ্যান্সার করণ লাগবো। আমরা কাম হইল বিগত সাল 2021 সাল, এই 21 সালটারে 100% গুরুত্ব দিতে হবে, 21 সালটারে 100% গুরুত্ব দিতে হইব, এটা মাথায় রাখিস। এরপর দেখ 19 সালটারে যদি ফরস, এটা 99% গুরুত্বপূর্ণ, এই সালটারে 99%, 2017 সাল এটাকে 90% গুরুত্ব দিবা। তাহলে যদি মনে করো শুধুমাত্র ফার্স্ট করতাম চাই, তাইলে 21 সাল আর 17 সাল আর 19 সাল, এই সালগুলো একটু করিস, এইগুলার 3টা সাল 100% গুরুত্ব দিয়ে পড়বি, আর কোনো কথা নাই। যদি ফারস পরীক্ষার পাশাপাশি ইংরেজিটার পাশাপাশি এগুলো একটু পড়িস,
আচ্ছা কখন দেখ যে পরীক্ষার হলে কিভাবে খাতার মধ্যে লিখবে, এ তোরা কি কেউ আসস না গেছস? দেখি তো কেউ আছে? আমার কথা শুনে তো সবাই আড়াইছে, আমার ক্লাসে আর থাকতো না কেউ, বুঝছস? আমি তখন বাংলা কথা ছাপতেছি, বাংলা। কেউ কি আসস না গেছস রে? ওরে আল্লাহ, 848 জন আছে, সবাই গেছে গা। কই আসেনি 1000, এখন কই গেছে 8টার মধ্যে। আচ্ছা আসস তোরা তাহলে, কেউ কেউ আসস? আচ্ছা কি যারা গেছে গা যাক গা, হে তার আমার চিন্তা নাই। তো দেখ এখন আমরা কিভাবে পরীক্ষার হলে কিভাবে লিখলে মার্ক পাইতে পারি। মনে রাখিস, প্রথমেই গ্রামার এবং লিখিত অংশ এর সহজ আইটেম দিয়ে শুরু করা। পরীক্ষার হলে খাতাটা পাইছস, পাওয়ার পরে যেটা একদম তোর ভাল লাগে, যেটা একদম সহজ, যেটা মনে করো যে 100তে 100 কমন পড়ছে, কারণ নহল পড়ে গেছস, নহলটা কমন পড়ে গেছে। পরীক্ষার আগ লাগাত, পরীক্ষার হল লাগাত পড়ে গেছে, বেঞ্চের মধ্যে শিশির কাগজ দিয়ে লেখছস, দেয়ালের মধ্যে লিখে রাখছস, খুব ওইটা লাস্ট কখন গেছে, আল্লাহর কি খেলা, কমন পড়ে গেছে। তাই এইটা আগে শুরু করিস, যেটা একদম কমন আইব। গ্রামার শুরু করলে গ্রামার শেষ করিস, লিখিত অংশ শুরু করলে লিখিত অংশগুলো শেষ করিস। তো যেটা কমন আইব এটা আগে সবার আগে লিখবি, কথা কিন্তু একটাই। এখন যেটা তুই লিখবে, যেটা থেকে মার্ক কাটা দেওয়ার সম্ভাবনা খুবই কম, মানে মার্ক তোরে কাটতে দিব, কম দিব, 2-এর জায়গায় 1 দিব, আধা দিব, এরকম কোনো যাতে সুযোগ না থাকে, এইটা শুরুর দিকে লিখিস। এরপরে বানিয়ে লিখলে বা ফরম্যাট লিখতে স্পষ্ট সুন্দর করে লেখা। যদি একটা ফরম্যাট লেহস, বানায় লেহস, মনে করো যে আগডুম গুড়াডুম লেহস, আগেই বলছিলাম বানায় লিখলে যা লিখবে একদম স্পষ্ট এবং সুন্দর সাবলীল রাখবে। মার্ক অনুযায়ী লেখা, যেমন 10 মার্কের প্রশ্ন লাগিয়া 2-3 পৃষ্ঠা লেখা, আর 1 মার্কের যে প্রশ্নটা আছে এটা লাগিয়ে 1 পৃষ্ঠায় লেখা, 1 লাইনে। 4 মার্কের জন্য 1 পৃষ্ঠা লেখা এবং 1.5 পৃষ্ঠা লেখা। এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখিস। খাতাগুলা সুন্দর মার্জিন করবে, সুন্দর করে মার্জিন, ফুল আহার ডেউ আহার দরকার নাই। কথা কি বুঝছস? কথা হইলো খাতার মধ্যে এত মানে ডিজাইন করার দরকার নাই, সুন্দর ডিজাইন এত কিছু করার দরকার নাই। মার্জিনটা সুন্দর স্পষ্ট পরিষ্কার রাখবে, সাদা উত্তরপত্র জমা দেওয়া। এই বছর একটা কথারে কই, যারা ডিগ্রি 19-20 সেশনের ফুলাওয়ান আছেন, এই ফুলাওয়ানে 2-3 বার গ্রেস মার্ক দিয়ে ওরা হাস করাইছে। এখন গ্রেস মার্ক কি বুঝস? যদি তোরার ভাগ্যে এরকম জুটে যে গ্রেস মার্ক, এই গ্রেস মার্কটা কি? এই বছর অনেক ফুলা আনতে বিসি স্যারে, কন্ট্রোলার স্যারে, তারা দয়া করিয়া তারা ইংরেজিতে ফাঁস করাইছুন। তাদেরকে যে করাইছুন, কেমনে করাইছুন? এই গ্রেস মার্কটা কি? গ্রেস মার্কটা হইলো যে স্যাররা দয়া বাসা মায়া করিয়া কোনো একটা ক্ষতিপূরণ পুষাইয়া দেওয়ার জন্য স্যারা বিশেষ বিবেচনায় কোনো স্টুডেন্টদেরকে, যে ধরো কেউ আইসে 22-28, তারে 32 পাওয়া ফাঁস করছে, 33 পাওয়া ফাঁস করছে, এটা স্যারের হাতে একটা বিশেষ ক্ষমতা বলে আইনে পাস করাইতে পারে। এখন যদি তুই মনে করো যে ভাই একদম সাদা উত্তরপত্র জমা দিছস, কোনো কিছু লেখছস না, তাইলে কিন্তু তোরে বোর্ড চ্যালেঞ্জ করলে পাস করাবো না। তাহলে এমন কোনো কিছু করিস না ভাই। 1 থেকে যে 17টা নং আছে, 1 থেকে যে 17 নং আছে, এই 1 থেকে 17 নং বানায় হইলেও লিখিস, দুমায় হইলেও লিখিস, প্রশ্নটা হইলেও লিখে তুই আইস। একদম যদি সাদা উত্তরপত্র জমা দেয়া স্যারের সাথে গুসা করিয়া রাগ করিয়া নহল করতেছস, তোর নিচে গা খাতা, এই যাইতাম গা, যাই গা, পরীক্ষা দিতাম না, তুই খাতা নিছস গা, তোর আর পরীক্ষা দিতাম না, এই কাজটা যদি করস তাইলে ভাই কিন্তু আর ফাঁস করার কোনো ভাও নাই। তাইলে মনে রাখিস একটা কথা, যে কথাটা হইলো সাদা উত্তরপত্র জমা দিস না, যাই পারস একটু বানায় লিস। এখন দেখ কোন রং, মানে কোনো নং বাকি রাখা যাবে না, যতটুকু পারবে সবগুলো নংই লিখবা, আর লাল কলম ব্যতীত। গ্রামারের উত্তরপত্র সম্পূর্ণ লাল লিখিয়ে সঠিকটা লেখা। এখন তোর শেষ মুহূর্তে আর সময় নাই, মনে হতো যে আইরের সময় তো নাই, এখন কি তাও রে হইলো তোর কাম হইলো লেখলে 2 নং প্রশ্নের উত্তর, লেখলে 2 নং প্রশ্নের উত্তর। এখন চেঞ্জিং করে অ্যান্সার করতেছস, এখন এটা যেটা সঠিক হইব এটা লিখবি, বি যেটা সঠিক হইব এটা লিখবি, সি যেটা সঠিক হইব এটা লিখবি, লেখে এইভাবে তুই আয়া পড়বি।
তাইলেই তোর যথেষ্ট। এখন তুই মনে হয় পুরাটা লেহস, লিখতে লিখতে তোর সময় শেষ, খাতা নিল গা টান মারিয়া, তখন তো কইলে যে হাই রে আমার তো খাতা নিছে গা, বুঝি বুঝি আমার তো খাতা নিছে গা, তাইলে কিন্তু আর হইল না, তাইলে কিন্তু শেষ কেল্লা হতে। তাইলে স্যার আর একটু আজ্ঞাহীন ভালো লাগাইতেছে, তাইলে বুঝো কথা কি বুঝছ? তাহলে তোরা অবশ্যই যে কাজটা করবে যে গ্রামারের উত্তরপত্র যারা সঠিক হইব এটা লিখবে, আর হাতের মধ্যে একটু সময়টা দেখবে, গড়িটা বিবেচনা করে লেইস। প্রথম দিন পরীক্ষা দুমায় লিখতে লিখতে দেখবো মনে নাই, সময় শেষ, বেল ঘন্টা দিল, খাতা নিল গা, এই কাজটা করিস না। তাহলে ভালো রেজাল্টের উপায়টা কি? ভালো রেজাল্টের উপায় হলো প্রত্যেক দিনই এখন যে সময়টা আছে প্রতিদিন 2-3টা করে প্রশ্ন করবে, পড়াশোনার ধারাবাহিকতা বজায় রাখবে। আজকে ভরসস কালকে তোরে গার্লফ্রেন্ডে কইছে আমি তোর আর কল দিতাম না, এই গোলামের ফুট তোরে আর আমি কল দিতাম না, তুই আর কল দিস না, তোর মুখ দেখতাম না, তোর লগে ব্রেকআপ। ওহন তুই এই দুঃখের আগে কি করছ? আর তো পড়াশোনা করস না, কালকে পড়ছস, দুমায়া পড়ছস, সারা রাত পড়ছস, রাত 2টা লাগাত পড়ছস, পরের দিন আর তোর পড়াশোনার খবর নাই। এই কাজটা করলে তুই কিন্তু নির্ঘাত ফেল। এখন যে সময়টা আছে 15 দিন বা 20 দিন যে তোর হাতে সময় আছে, এখন মনে করো যে এক ফুলা তোরে কইলো এই জাহান আমি তো তোমার লাগে পাগল, তোরে কইলো যে তোর সাথে কোনো কথা নাই, তোরে ফ্লেক্সি ফাটাইলো না, ফোনে তোরে ফোন দিল না, এখন তুই তো এই দুঃখের রাগে দুঃখে হায় রে আমার বয়ফ্রেন্ড তো আমার কল দেয়, আমার জামাই তো আমার কুচখবর নয় না, এখন এই কুচখবর নিতে নিতে তোর কিন্তু সময় শেষ ভাই। এই কারণে কইতেছি এই যে 10 দিন আর 20 দিন যে হাতে সময় আছে, এই 20 দিন সময়টার মধ্যে ধারাবাহিকতা বজায় রাখবে, সিকোয়েন্স বজায় রাখবে। একদিন পড়ছস, সকালে পড়ছস, বিহালে পড়স না, তো সকালে পড়লে বিহালে হরণ লাগবো, রাইতে হরণ লাগবো, এটা মতাই রাখিস। প্রতিটি বেশে বা যে বিষয়গুলো বিষয়ের আগে বিগত সাল পরে রাখা। আদান পড়ে গেছে, আল্লাহ মাফ করো। এখন তোর একটা অফার দেন, যারা থাকবে তারা অফারটা লয়ে যাইবে। তাবারক দিতেছি, তাবারকটা হলো যারা সাজেশন নিতে চাস আমার এই নাম্বারে একটু যোগাযোগ কর, 2টা বই নিলে মাত্র 400 টাকা পাইবে, মাত্র অনলি 400 টাকা। তাহলে দেখ, আচ্ছা স্যার রিপোর্ট ডাইরেক্টর 1 পেজে হয় কিনা, বা হবে, তুমি খাতাটা রোটেট করতে পারো। স্যার আমাদের একটা অভ্যাস আছে, কাল থেকে পড়া শুরু করব, এই দিন শেষ হয়। আচ্ছা আমার কথাগুলো অনেক সুন্দর না, আজকে মজা করলাম তোমাদের সাথে, ফান করলাম, টোটালি ফান, ইট ওয়াজ এ ফান। আচ্ছা বিএফদের উচিত রাগ করলেও পড়া পরীক্ষা শেষে দেখা নাই। আচ্ছা বিএফ গেলে বিয়ে পারবে, জিএফ গেলে জিএফ। ওকে, একটু আদান করছে, আমরা একটু দেখি। তাহলে দেখো এমনি হলো একটা অফার দিতেছি, দেখো 550 টাকার বই, 550 টাকার বই দেখো, কালকে আসিন 350 টাকা আসিন, রাত 12টায় অফার দিছিলাম, ঠিক আছে। এমন হলো তোরা যদি কেউ এই 2টা বই নিতে চাস, একটা হচ্ছে বিএবিএসএস এর বই, যেটা পড়লে তোরা ফার্স্ট ক্লাস পাইবে, একদম গ্যারান্টি দিয়ে কই তারি, একদম ফার্স্ট করবি। আদান করছে, একটু আদানটা শেষ করি। যদি কেউ এই অফারটা নিতে চাস, 2টা বই, আচ্ছা যাই হোক, আজান শেষ হয়েছে। আচ্ছা স্যার কি ময়ূরসিংহে হলা? না আমি ময়ূরসিংহে হলা না, বুঝছস, আমি রেত্রুনার হলা, রেত্রুনার, বুঝছস, আমি রেত্রুনার হলা। যাই হোক এমন তোরা যে কথাটা কইতেছি ভাই,
সবাই শুনো, সবাই চলে যাইতেছে। এখন ধরো আমি যখন বইয়ের বিজ্ঞাপন দিই তখন আমার কাছে কেউ থাকে না, তখন জায়গা পাবে, আমার দুঃখ দুঃখ হচ্ছে। তো যাই হোক ভাই, তোরা যে কথাটা বলতেছি, হ্যাঁ স্যার আজানের সময় কথা না বলার জন্য অনেক ধন্যবাদ। আচ্ছা শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। যাই হোক, আমরা একটা কথা মনে রাখবো যে আমরা যদি সাজেশন পেতে চাই, আমাদের যে সাজেশনগুলো আছে এই সাজেশনগুলো তোমরা যদি কেউ নেও, অর্ডার করো, তোমরা 100% নিশ্চিত পাস করবা। আর আমাদের যে ইংরেজি বইটা আছে, এই ইংরেজি বইটা 270 টাকা বিক্রি করছি, 250 টাকা বিক্রি করছি। আমার কাছে আর 500-700 বই আছে, অল্প কিছু বই আছে, যে বইগুলা ধরো থাকলে আমার কি হইলো, মানে লস হইল, মানে বইয়ের টাকাটা উঠবে না, যেটা দিয়ে ছাপাইছি ছাপানো খরচটা উঠবে না। এই জন্য লস প্রজেক্টে কিছু বই দিতেছি লাভ ছাড়া, শুধুমাত্র ছাপানো খরচে বইটা দিতেছি। তো যারা বইটা নিতে চাও তারা, এটা 400 টাকার লেখা আছে, 400 টাকা দেওয়ার দরকার নাই। তোমরা অনলি 2টা বই যদি নিতে চাও 380 টাকা দিও, 380 টাকা বইয়ের দাম, 350 টাকা, 350 টাকা বইয়ের দাম, প্লাস কুরিয়ার চার্জ 30 টাকা রাখলাম। এই টোটাল হচ্ছে 380 টাকা দিও। এখন লাইভ চলাকালীন সময় যদি এই অফারটা পেতে চাও, লাইভের অফার, এই অফারটা যদি কেউ পেতে চাও রাত 10টার ভিতরে তোমরা সবাই যোগাযোগ করবা। আমি একটা নাম্বার দিচ্ছি, সেটা হচ্ছে 014000496572। সো যদি কেউ বইগুলো অর্ডার করতে চাও তারা অবশ্যই আমাদের সাথে একটু যোগাযোগ করতে পারো। আশা করি ইনশাল্লাহ তোমাদের পরীক্ষা অনেক ভালো হবে, এবং এই বইয়ের যে 99% যে প্রশ্নগুলো আছে, এই প্রশ্নগুলো পড়লে তোমরা ভালো একটা রেজাল্ট করতে পারবা। সো আমি তোমাদেরকে বলবো যে যদি ভালো একটা রেজাল্ট করার দরকার হয় এবং যদি জীবনে একটা সিদ্ধান্ত নিতে চাও, 100 টাকা 200 টাকা অনেকভাবেই যায়, অনেকভাবেই খরচ হয়, অনেকভাবেই খরচ হয় তোমাদের। সো এই টাকাটা কিন্তু তোমাদের বিফলে যাবে না। তো টাকা আসবে যাবে, এটা স্বাভাবিক। আজকে তোমার হাতে টাকা নাই, কালকে তোমার হাতে টাকা হতেও পারে, কিন্তু সময় সুযোগ, পরীক্ষা, একটা রেজাল্ট, তোমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হবে, সিজিপিএ আসবে এই ফাইনাল ইয়ারে। তো আশা করি যারা এই 200-300 টাকার জন্য বইগুলো নিতেছো না, বা মনে করতেছো এটা অপচয় হবে, এটা টোটালি রং একটা কনসেপশন, এবং তোমরা এটা নিশ্চিত থাকো এই বইগুলো তোমাদের কখনো ঠকাবে না, এবং বইগুলোর টাকাটা তোমার বিফলে যাবে না। হাতে অল্প কিছু সময় আছে, এই অল্প সময় নিয়ে তোমরা 5-7 দিন পরে পরীক্ষার চলাকালীন সময় যদি এই সাজেশনটা পড়ো, হাতে রাখো, ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট করতে পারবা। তো যারা যারা এই 2টা বই নিতে চাও, এই 2টি বই মাত্র 380 টাকায় দিচ্ছি। যদি কেউ বইগুলো নিতে চাও তারা এখনই লাইভ চলাকালীন সময় একটু নক করো, এবং কে কে নিতে চাও আমি দেখি একটু কমেন্টগুলো পড়ি। আচ্ছা, আলী ইমরান হাসান নিতে চাচ্ছ, আলহামদুলিল্লাহ। বিবিএস এর সাজেশন লাগবে, মোহাম্মদ সাগর হোসেন। হ্যাঁ, বিবিএস এর সকল সাবজেক্ট এটার মধ্যে দেওয়া আছে। তানিয়া কি কি সাবজেক্ট, এটার মধ্যে সকল সাবজেক্ট, বিএ, বিএসএস, বিবিএস এর সকল বিষয় এটার মধ্যে দেওয়া আছে। তোমাদের 60টি করে সাবজেক্ট দেওয়া আছে। স্যার ডিগ্রি ক্লাস হলো নাকি? হ্যাঁ, এটা ডিগ্রি ক্লাস। স্যার প্লিজ রিপ্লাই, সকল বিষয় উত্তর সহ সাজেশন সহ কত টাকা? উত্তর সহ ইংরেজিটা উত্তর সহকারে মাত্র 380 টাকা, আর বাকি বিষয়গুলোর প্রতি সাবজেক্ট উত্তর পিডিএফ 50 টাকা করে। একটা বই নিলে কত নেবেন? একটা বই নিলে 150 টাকার নিচে তো নেওয়া যাবে না, তাই না? আচ্ছা, সব বিষয় কত? সব বিষয় হচ্ছে মাত্র 380 টাকা। সো যাদের বইটা দরকার তারা হচ্ছে অবশ্যই মেসেজ দিবা, অবশ্যই যোগাযোগ করার চেষ্টা করবা। তাহলে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি। তোমরা একটু কমেন্ট করে জানাবা যে আজকের ক্লাস কেমন লেগেছে। সেই সাথে আমি কিছুটা আঞ্চলিকতা এনে কথা বলেছি, আঞ্চলিকতার স্পর্শ দিয়েছি তোমাদেরকে, কিছুটা অনুভূতি বা অনুভব করতে পেরেছো বা ফিল করতে পেরেছো যে গ্রামের ভাষা কেমন হয়, গ্রামের সহজ সরল মানুষের ভাষা কথা কেমন হয়। আই হোপ যে আজকের ক্লাসটা টোটালি একটা এখান থেকে তোমরা অনেক কিছু লার্ন করতে পারছো, এবং কিছুটা এন্টারটেনমেন্ট দেওয়ার চেষ্টা করেছি, এনজয় করতে পারছো। সো টোটালি আমার ক্লাসে যদি তোমাদের কোনো কথায় এবং আমার কথা বলার স্টাইলে যদি কষ্ট পেয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবা, এবং তোমরা ভালোটাকে মানে গ্রহণ করবা, খারাপটাকে বর্জন করবা। ভালো গ্রহণ, খারাপ বর্জন করে সামনের দিকে আগানোর চেষ্টা করো। আর আশা করি আজকের ক্লাসে আমি পূর্ণাঙ্গ একটা ধারণা দিয়েছি ইংরেজিতে কিভাবে পাস করতে হয়, এবং পরীক্ষার হলে কিভাবে পাস করবা, খাতার মধ্যে কিভাবে লিখবা, লিখলে কিভাবে লিখতে হয়, রিটেন পার্ট কোনগুলা পড়বা, গ্রামার পার্টে কোনগুলা পড়বা, গ্রামারে কোন কোন বিষয়গুলো পড়লে টোটালি একটা তোমার কমন পাওয়ার সম্ভাবনা রয়েছে, এই শেষ মুহূর্তে কি কি পড়া উচিত, বিগত সাল কোনগুলো পড়া উচিত,
টোটালি আমি একটা আমার স্লাইডে আমি প্রকাশ করেছি, দেওয়ার চেষ্টা করেছি। তো আজকের ক্লাসটা তোমাদের কাছে কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাবা। যারা আমাদের ইউটিউব চ্যানেল ইমরান সাজেশনে, তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। যারা আমাদের ফেসবুক পেজ ইমরান সাজেশন, তারা ফলো দিয়ে রাখবা এবং তোমরা তোমাদের মতামত জানাবা। ক্লাসটা ভালো লাগলে শেয়ার করবা এবং তোমাদের বন্ধু বান্ধবদেরকে মেনশন করবা। তো বিদায় নিচ্ছি, দেখা হবে ইনশাল্লাহ ঠিক রাত 10টা বাজে তোমাদের ফ্রি ক্লাসে। আমি চেষ্টা করব তোমাদেরকে একটা গ্রামারের ক্লাস নিতে। আজকে মডেল কোয়েশ্চনের গ্রামার সলভ হবে, তো তোমরা অবশ্যই ক্লাসে উপস্থিত থাকার চেষ্টা করবা। তো আল্লাহ পাক সবাইকে ভালো রাখুন, সেই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধু বলে যেও না কখনো, যেখানেই তাকো যেভাবেই তাকো, যেখানেই তাকো যেভাবেই তাকো, মনে রেখো আমি আছি না।